আচ্ছা, যাই হোক, হোয়াট আর দ্য টু মেইন মেথডস অফ অ্যাকাউন্টিং? হ্যাঁ, অ্যাকাউন্টিং এর দুইটা মেথড। তো মেথড হচ্ছে দুইটা। একটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা কি? মানে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা হচ্ছে আপনার, মানে এখানে সব টাকা হচ্ছে নগদে লেনদেন হবে। ঠিক আছে? যে সমস্ত লেনদেন ক্যাশ টাকায় হবে সেটা হচ্ছে আপনার শুধু নগদের ট্রানজেকশন গুলো এখানে রেকর্ড হবে, কোনো বাকি বা ডিউ এই জিনিসগুলো এখানে কিন্তু আপনার মানে ইয়ে করা হবে না, মানে কনসিডার করা হবে না। ঠিক আছে? ধরেন আপনি আহ সেল করেছেন, 10,000 টাকা সেল করেছেন, হ্যাঁ, বিক্রি করেছেন, এর মধ্যে বাকি হচ্ছে 3,000, আর আপনার নগদে হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে? সো এখানে সেলস হিসাবে শুধুমাত্র এই নগদ টাকাটাই আসবে। এই যে বাকি এইটা এখানে ইনপুট করা হবে। ঠিক আছে? অনলি নগদের লেনদেন গুলো এখানে ইনপুট করা হবে, এটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্ট। ওকে। জি ভাই। তারপরে একটা হচ্ছে এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। এটা হচ্ছে আপনার, আপনি নগদে সেল করেন বা বাকিতে সেল করেন, সবই এখানে আমার ইনপুট করতে হবে। ঠিক আছে? যাটা সেল করেছেন আপনার, টাকাটা বাকি আছে, তো এটাও আসবে, এই টোটাল সেলটা এখানে আসবে। ঠিক আছে? ভাই এটা কি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে? মানে হ্যাঁ, এটা বাকি যেটা অ্যাকাউন্ট। থাকে, জি জি, অ্যাকাউন্ট বাকিতে। রিসিভেবল। আর অ্যাকাউন্ট পেয়েবল কোনটা, মানে আমার কাছে যদি কেউ বাকিতে পায়? আমরা বলবো, আস্তে আস্তে সবই বলবো। আমরা আগে আসলে পলিসি গুলো নিয়ে একটু ডিসকাস করতেছি আমরা। এখানে মেইনলি আপনার নগদ বাকি সব লেনদেন গুলোই আমার এখানে ইনপুট করা হবে। ঠিক আছে? ক্যাশ বেসিসে যেমন ছিল এই নগদে সেল। ঠিক আছে? নগদ সেল যেটা 7,000 টাকা, এইটাই কেবল ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এ আসতো, এই 3,000 আসতো না। এখানে নগদেরটাও আসবে, বাকিটাও আসবে, টোটাল সেলস হবে 10,000 টাকা। বাট ক্যাশ বেসিসে আমার সেল আসবে কত? 7,000 টাকা। 5,000 টাকা। ঠিক আছে? 7,000 টাকা যেটা ওইটা, মানে যখনই আপনি নগদে পাবেন তখনই এটাকে কনসিডার করা হবে। ঠিক আছে? সো এই দুইটা মেকানিজম আছে, যে একা এক্রুয়াল বেসিস এন্ড ক্যাশ বেসিস। এখানে যে আরেকটা টার্ম লেখা, গ্যাপ অর আইএফআরএস, এটা কি? আচ্ছা, গ্যাপ আর আইএফআরএস। আচ্ছা, গ্যাপ আর আইএফআরএস, গ্যাপ মানে হচ্ছে জেনারেলি একসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আর আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তো এক্রুয়াল বেস, এই যে এই দুইটাই হচ্ছে এক্রুয়াল বেসিসটাকে আপনার বলছে যে তাদের গাইডলাইনে আছে নগদে সেল বাকিতে সেল সবই আপনাকে সেল হিসাবে কনসিডার করতে হবে। ঠিক আছে? এগুলো কি জিনিস? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এগুলো হচ্ছে ভাই এটা আপনার, কি কোনো অর্গানাইজেশন? না না, ক্যাশ এগুলো হচ্ছে, বেসিস হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন। ক্যাশ বেসিসে যেটা বললেন, ওখানে সেল যেটা, হুম, সেটা শুধু নগদে যেটুকু সেটুকু আসবে, কিন্তু ওই পার্চেজও যদি ওরকম হয়, বাকিতে পার্চেজ, সিমিলার, সেটাও সিমিলার, আসবে না। সেটাও আসবে না, সিমিলার। হ্যাঁ। বলা আছে নগদান হিসাব। ঠিক আছে? নগদ হিসাব আর কি। ওকে। হ্যাঁ, বাকিটা জি যখন আদায় হবে তখন আসবে। বুঝছেন? জি ওই যে বাকি 3,000 আছে না, এটা জি জি। যখন আদায় হবে তখন এখানে রিপোর্ট করা হবে। বুঝছেন? কোনটা ক্যাশ বেসিসে? মানে ক্যাশ বাকিটা বেসিসে যখন আদায়। আদায় হবে তখন তো ক্যাশে লেনদেন হয়ে গেল। ও, এনিওয়ে, আমরা আমার তো। বলতেছিলাম যে এখানে আইএফআরএস এবং গ্যাপ এই দুইটা কি জিনিস? এদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রিপোর্টিং। হ্যাঁ, মানে হচ্ছে দেখেন, আমরা এমন একটা স্ট্যান্ডার্ড চাই না, যে এমন একটা স্ট্যান্ডার্ড থাকুক যে সবাই এই যে অ্যাকাউন্টিংটা
মানে সিমিলার ওয়েতে রিপোর্টিং করুক, এটা হলে ভালো হয় না? আমার কথা বুঝতে পারছেন? সিমিলার ওয়েতে মানে একই ফর্মুলা ইউজ করে সবাই কাজ করুক। এটা করলে কি হবে, মানে বাংলাদেশ জি একভাবে করবে, ভারত একভাবে করবে, আমেরিকা একভাবে রিপোর্টিং করবে। এরকম হলে কি একটা, মনে করেন একটা কেওয়াসের সৃষ্টি হবে না? এই জন্য ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলছে যে তোমরা রিপোর্টিং এমন একটা স্ট্যান্ডার্ড, এটা সবার ফলো করতে হবে, সবাই এই গাইডলাইন গুলো ফলো করে তারা অ্যাকাউন্টিংটা করবে। বুঝছেন? জি। মানে এই আন্তর্জাতিক একটা মান, মানে আন্তর্জাতিক ভাবে এটা ফলো করতে হবে যে এইভাবে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এইগুলো রিপোর্টিং করবেন। মানে সবাইকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একটা ইউনিভার্সাল একটা গাইডলাইন হচ্ছে গ্যাপ এবং আইএফআরএস। বুঝছেন? হুম। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড সেট সেট করা। একটা স্ট্যান্ডার্ড সেট করে দিছে আর কি। যদিও এই দুইটার মধ্যে কিছু গ্যাপ আছে, পার্থক্য আছে, আমরা সেটা পরে আসবে, গ্রাজুয়ালি সবই আসবে। আমরা যত তাড়াতাড়ি ম্যাথে যেতে পারি আর কি, থিওরিটা ই করে। হ্যাঁ, বা থিওরিতে কিন্তু তিনটা সেট থাকবে, চারটা সেট। বুঝছেন? শর্ট নোট একটা, আর তিনটা থাকবে হলো আপনার কোশ্চেন সেট। আর ম্যাথটাই তো আসল, 28 নম্বরের একটা অঙ্ক থাকবে ম্যান্ডেটরি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মাস্টার গুলো করাবো যত দ্রুত সম্ভব, আমরা ওইটা করাবো। আর এবারে রুটিনে আমি কিন্তু অ্যাকাউন্টিং এর ক্লাস বাড়িয়ে দিয়েছি, দেখছেন? বাড়াই দিয়েছি কিন্তু। হ্যাঁ আচ্ছা ভাই, অ্যাকাউন্টিং সব ক্লাসগুলি তো রাতেই হবে না? হ্যাঁ, সব রাতে নিব, কারণ দিনের বেলা এটা মাথায় ঢুকবে না অনেকেরই। জি জি। এবং একটু দেরি করে এটাই ভালো। নিচ্ছি, একটু দেরি করে নিচ্ছি যাতে করে সবাই একটু বাচ্চা কাচ্চা ঘুম টুম দেয়, ঠিক আছে, বা মানে অন্য কাজে থাকে, পড়াশোনার কাজে থাকে। What are the key principle of accounting and how do they guide accounting practice? What are the basic concept of accounting? বলছে এখানে যে কি প্রিন্সিপাল, মানে মূল নীতিমালাগুলো কি কি অ্যাকাউন্টিং এর, অ্যাকাউন্টিং এর মূল নীতিমালাগুলো কি কি এবং এগুলো কিভাবে প্র্যাকটিস করা হয়। ঠিক আছে, বা হোয়াট আর দ্য বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং, বা অ্যাকাউন্টিং এর ধারণাগুলো কি কি। আমরা যে যে অ্যাকাউন্টিং এর অঙ্ক করব, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং এর বিভিন্ন নীতিমালা জানতে হবে আগে। ঠিক আছে, নীতিমালার কিছুই না, এগুলো আপনার ওয়ান সেট অফ গাইডলাইন এন্ড স্ট্যান্ডার্ড সেট করে দেয়, প্রিন্সিপাল সেট করে দেয়, যেগুলো ফলো করে আপনি ট্রানজেকশন গুলো রেকর্ড করবেন, তারপরে ট্রানজেকশন গুলোকে ক্লাসিফাই করবেন, ট্রানজেকশন গুলো দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। ঠিক আছে, যাতে করে আপনার কি, যে ট্রানজেকশন গুলো আপনি বা ফাইন্যান্সিয়াল ইভেন্ট গুলো আপনি ইনপুট করতেছেন, সেগুলো যাতে আপনার প্রপারলি প্রপার জায়গায় আপনি পোস্টিং দিতে পারেন। ভাই এটা ঠিক একটু আছে, আরেকবার বলবেন, বুঝিনি এটা একটু মানে। মানে হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হচ্ছে এ সেট অফ গাইডলাইন অ্যান্ড পলিসি। এটা কি ঠিক ম্যাচিং আছে, প্রিন্সিপাল বলতেছেন নাকি? না 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 না, আচ্ছা। কিছু গাইডলাইন, হ্যাঁ কিছু গাইডলাইন, যে গাইডলাইন গুলো ফলো করে প্রত্যেকটা ট্রানজেকশন রেকর্ড করা হয়, ক্লাসিফাই করা হয়, এবং সেগুলোর মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, যাতে আপনি অ্যাকুরেটলি এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, নাইলে কি হতো, আপনার এই প্রিন্সিপাল না থাকলে এক একজনে এক এক ভাবে অ্যাকাউন্টিং করতো, তাই না? জি। এই যে গ্যাপ এবং আইএফআরএস এ এই স্ট্যান্ডার্ডের কথাগুলোই বলা আছে। এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করে আপনাকে সবগুলো আপনার ইয়ে করতে হবে, মানে আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন, অ্যাকাউন্টিং আপনাকে ওই পলিসি গুলো ফলো করে আপনাকে অ্যাকাউন্টিং প্রিপেয়ার, মানে আপনার স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, মানে সবাই একই প্রিন্সিপাল ফলো করবে। তো এই মানে প্রিন্সিপাল, যেমন কম্পিউটারের সব কিবোর্ড গুলো একই থাকে। এক্স্যাক্টলি, কোন সব কিবোর্ড গুলো একই থাকে, তাই না? তারপরে ধরেন আমাদের বাংলাদেশে কি, যে এই যে গাড়ি, গাড়ির ইয়ে থাকে, মানে গাড়ি চালায় কোন পাশ থেকে, ডান পাশ থেকে না? ডান পাশে না? ডান পাশে। ডান পাশে। ঠিক আছে, সো সবাই যাতে একই জিনিসটা ফলো করে। ঠিক আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড মানে কি, জেনারেলি অ্যাকসেপ্টেড মানে সবাই এটা ফলো করবে, সবাই এটা গ্রহণ করেছে।
সো এই প্রিন্সিপাল গুলো কি কি বলছে, এই প্রিন্সিপাল গুলো হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। আমরা যারাই অ্যাকাউন্টিং ইয়ে করতে চাই সবারই এটা ফলো করতে হবে, হ্যাঁ। তো যেমন দেখেন আমার প্রিন্সিপাল বা ধারণাগুলো, প্রথম হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল, ঠিক আছে। ম্যাচিং প্রিন্সিপালটা কি জিনিস, যে এই প্রিন্সিপালে আপনাকে বলবে যে প্রত্যেকটা রেভিনিউ, হ্যাঁ, প্রত্যেকটা রেভিনিউ আপনার প্রত্যেকটা এক্সপেন্সের সাথে, প্রত্যেকটা রেভিনিউর সাথে প্রত্যেকটা এক্সপেন্স জড়িত থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা রেভিনিউর সাথে প্রত্যেকটা এক্সপেন্স ওতপ্রোতভাবে জড়িত থাকবে। যেমন ধরেন আমি সেল করলাম, প্রোডাক্ট সেল করলাম আমি, ওই যে বললাম 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকার প্রোডাক্ট সেল করলাম। ওকে, এটা ধরেন আমি জানুয়ারি মাসে সেল করেছি, ঠিক আছে। এই বছরে জানুয়ারিতে সেল করেছি আমি কত, 10,000 টাকা। কিন্তু আমি টাকাটা পাইনি, এখন আমি টাকাটা পেলাম কবে, ধরেন আমি মার্চে টাকাটা পাইলাম। এটা টাকাটা আমি মার্চে পাইলাম, বাকির টাকাটা। এখন আমি মার্চে এই টাকাটা পাইলাম, ঠিক আছে। এখন আমি কি সেল কোন মাসে দেখাবো, আমার সেল জানুয়ারিতে দেখাবো নাকি মার্চে দেখাবো, জানুয়ারিতে। বলেন। জানুয়ারিতে। আমি জানুয়ারিতে দেখাবো, কারণ কি, যদিও আমি টাকা পাইছি পরে, কিন্তু আমাকে দেখাতে হবে কি, জানুয়ারিতে জানুয়ারিতে। দেখাতে হবে, কারণ আমি সেলটা করেছি জানুয়ারি, ঠিক আছে। মানে আমি যেই পিরিয়ডে যেটা আর্ন করব, আমাকে সেই পিরিয়ডের জন্য এটাকে আর্নিং হিসাবে দেখাতে হবে। আমি টাকাটা যেই সময় পাই না কেন, ঠিক আছে, বুঝতে পারছেন, আমি টাকাটা যেই সময় পাই না কেন। ওকে। আবার ধরেন আমি এখানে ম্যাচিং প্রিন্সিপালে আর একটা জিনিস আছে, এটা আমরা আমরা যেটা বললাম এটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন, হ্যাঁ। যেটা আমরা সেকেন্ড টাইম এই উদাহরণটা দিলাম, এটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন, মানে রেভিনিউ রিকগনিশন। এটা ছিল আমার কস্ট, কস্ট আর কি, কস্টের রিকগনিশন, এটা হচ্ছে আমার রেভিনিউ রিকগনিশন। আমার উদাহরণটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন, মানে যেই পিরিয়ডে আর্ন করবেন সেই পিরিয়ডে আপনাকে এটা কস্ট মানে আর্ন হিসাবে দেখাতে হবে। আর ম্যাচিং প্রিন্সিপাল বলছে যেই পিরিয়ডে আপনি এক্সপেন্স করবেন সেই পিরিয়ডে আপনাকে এক্সপেন্স হিসাবে এটা দেখাতে হবে, ঠিক আছে। ভাই মানে তাহলে এটা ম্যাচিং। উদাহরণটা কি তাহলে, যে উদাহরণটা যেমন ধরেন আমি পরিবহন খরচ দিলাম, ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন কস্ট আমি ইনকার করছি, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন কস্ট আমি ইনকার করছি কিসের জন্য, ধরেন আমি প্রোডাক্ট পারচেজের জন্য, প্রোডাক্ট পারচেজের জন্য, মানে পারচেজের আমি 5,000 টাকা আমি ট্রান্সপোর্টেশন কস্ট আমি বিয়ার করছি, ঠিক আছে। ওকে। এখন এই প্রোডাক্টটা আমি সেল করছি কবে, সেল করছি ধরেন আমি প্রোডাক্টটা সেল করছি কবে, ধরেন ফেব্রুয়ারি মার্চে, এটা জানুয়ারি, মার্চে সেল করছি আমি এই প্রোডাক্টটা 10,000 টাকা। তো আমার একটা এক্সপেন্স হচ্ছে কি, এই যে পারচেজের, তাই না, এই প্রোডাক্ট আমি পারচেজ করছি জানুয়ারিতে, সেল করছি আমি ফেব্রুয়ারিতে। এখন আমার এই সেলের সাথে এইটার হচ্ছে এইটার জন্যই কিন্তু, এই সেলের জন্যই কিন্তু আমার এই যে এই প্রোডাক্টটা পারচেজ করা লাগছিল, ঠিক আছে, হ্যাঁ। তো এইটাকে কিন্তু আমার এই খরচ হিসাবে কিন্তু এই এই সময় দেখাইতে হবে না। ওকে। না ভাই, এটা বুঝলাম না, মানে প্রোডাক্ট আপনি পারচেস করছেন জানুয়ারিতে, হুম। এক্সপেন্স এক্সপেন্স কস্ট কত এখানে? এক্সপেন্স কস্ট ধরেন আমার কত ছিল, 5,000 টাকা, ঠিক হুম। আছে। মানে জানুয়ারিতে। আমার, হ্যাঁ, এক্সপেন্স কস্ট ছিল আমার জানুয়ারিতে, যদিও আমি এটা, হ্যাঁ, যদি ধরেন আমি এটা এক্সপেন্স করছি কবে, এক্সপেন্স করছি আমি এটা কবে এক্সপেন্স করছি আমি, এটা জানুয়ারিতে, জি। ঠিক আছে। কিন্তু আমি ধরেন, আচ্ছা, আমি আরো সহজ করে বুঝাই। আমরা এইটা ধরছিলাম কবে, এইটা, এই যে এটা ধরছিলাম রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, ঠিক আছে।
আপনি জি। যদি মনে রাখতে না পারেন, ম্যাচিং প্রিন্সিপালটা একটা মানে কস্ট রিকগনিশন প্রিন্সিপাল। কস্ট রিকগনিশন প্রিন্সিপাল, হ্যাঁ। এটা মানে হচ্ছে আমি যখন এটা ব্যয় করব আমাকে তখনকার ব্যয় হিসেবে দেখাইতে হবে। ঠিক আছে, ধরেন আমি প্রোডাক্ট পারচেস করলাম, ওই যে এক ভাই বলছিলেন না পারচেস করলাম, প্রোডাক্ট পারচেস করলাম আমি 5,000 টাকা দিয়ে, হ্যাঁ। কিন্তু জানুয়ারিতে, কিন্তু পেমেন্ট দিয়েছি আমি ফেব্রুয়ারিতে 5,000 টাকা। তাহলে আমাকে এই খরচটা দেখাতে হবে কি, এই জানুয়ারিতে এই খরচ দেখাতে হবে। ম্যাচিং বুঝছেন? প্রিন্সিপালের আরেকটা নাম হচ্ছে কস্টিং। কস্ট রিকগনিশন প্রিন্সিপাল ধরেন, হ্যাঁ। ও আচ্ছা। এটা মনে রাখেন, তাহলে মনে থাকবে। মানে ম্যাচিং প্রিন্সিপাল মানে হচ্ছে যখনকার যেই পিরিয়ডে খরচটা হয়েছে ওই পিরিয়ডে এটাকে খরচ হিসেবে দেখাতে হবে। আরেকটা উদাহরণ দিই আমি, ধরেন আপনার দোকানের ভাড়া, হ্যাঁ। আপনি একটা দোকান নিয়ে ব্যবসা করতেছেন, দোকানের জানুয়ারি মাসের ভাড়াটা বকেয়া, হ্যাঁ, জানুয়ারি। হুম, আচ্ছা আমি আরেকটু ইয়ে করে বলি, ধরেন ডিসেম্বর 2024, এই মাসের ভাড়াটা আপনি ডিসেম্বরে দেন নাই। এখন ফাইন্যান্সিয়াল পিরিয়ড কি ডিসেম্বরে শেষ না? জি শেষ। আপনি এই টাকাটা পরিশোধ করছেন কবে? জানুয়ারি 2025-এ। এখন আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে যাবেন, তখন এই যে যে খরচটা হয়েছে এটা আপনাকে জানুয়ারি মাসে মানে খরচ হিসাবে দেখাবেন, নাকি গত বছরের ওর সাথে খরচ হিসাবে দেখাবেন? গত গত বছরের বছরের ডিসেম্বর মাসে। ডিসেম্বরের খরচ হিসেবে দেখাবো। ডিসেম্বরে খরচ হিসাবে দেখাইতে হবে। এইটাই হচ্ছে কথা, যে টাকাটা যখনই পরিশোধ করেন না কেন আপনি, মানে খরচ যে পিরিয়ডের জন্য হয়েছে ওই পিরিয়ডে এটাকে শো করতে হবে। বুঝছেন? জি আর রেভিনিউ হচ্ছে ওই যে রেভিনিউর বেলায়, রেভিনিউ যেই পিরিয়ডে হয়েছে ওই পিরিয়ডে আমাকে রেভিনিউটা রিকগনিশন করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে জি রেভিনিউ, একটা হচ্ছে এক্সপেন্স। ওকে। জি। হ্যাঁ, যদিও টাকা পরিশোধ, কারণ এইটাই হচ্ছে এক্রুয়াল বেসিস। মানে এক্রুয়াল বেসিস বলতেছে যে টাকা পরিশোধ না করলেও আমাকে কি করতে হবে, যেই পিরিয়ডের খরচ ওই পিরিয়ডের খরচ হিসাবে দেখাইতে হবে। বুঝছেন? এক্রুয়াল টার্ম মানে কি, মানে বাকি? কি? এক্রুয়াল মানে বাকি। আচ্ছা। মানে আমার যে পিরিয়ডে খরচটা হবে, আমি টাকা যদি পরের 10 মাস পরেও দেই, আমার ওই খরচটা ওই সময়ের জন্য আমাকে দেখাইতে হবে। এইটাই বলে এক্রুয়াল বেসিস। এবং আমাদের অ্যাকাউন্টিংটা কি মেইনলি হচ্ছে এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। জি। ঠিক আছে, কি ব্যাপার, এগুলা কে আনলো? দাগাদাগি করতেছে কে? ঠিক আছে, তো এটা হচ্ছে কস্টের দিক দিয়ে, এটা হচ্ছে রেভিনিউর দিক দিয়ে। ওকে। জি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, এইটা কি জিনিস? সেটা হচ্ছে আমরা যদি কোনো জিনিস, কোনো অ্যাসেট পারচেস করি, ধরেন আমি একটা বিল্ডিং পারচেস করলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পারচেস করলাম 2 কোটি টাকা দিয়ে। ঠিক আছে, 2 কোটি টাকা দিয়ে পারচেস করলাম, হ্যাঁ। তো জি। আমার অ্যাসেট গুলোকে আমি আমার বুকস অফ অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টিং বুকে লিপিবদ্ধ করব হিস্টোরিক্যাল কস্ট দ্বারা। মানে যেই কস্টে আমি প্রাইমারিলি মানে অরিজিনালি যেই কস্টে আমি এটা পারচেস করেছিলাম বা অ্যাকুইজিশন করেছিলাম, আমাকে ওই পিরিয়ডের জন্য এটা আমাকে দেখাইতে হবে। সরি, আমাকে ওই ওই খরচটা দেখাইতে হবে, হিস্টোরিক্যাল কস্ট। এখন এই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মূল্য যদি মার্কেটে 2,10,00,000-ও হয়ে যায়, আমাকে তারপরেও কি করতে হবে, অ্যাসেট গুলোকে আমাকে হিস্টোরিক্যাল কস্টে আমার বুকস অফ অ্যাকাউন্টে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। মানে 5 বছর আগে যে দাম ছিল সেটাই দেখাই। 5 বছর আগে আপনি যেই দামে কিনছেন ওই দামে দেখাইতে হবে। ঠিক আছে, এতে করে মার্কেটে ভ্যালু বাড়ুক আর কমুক। ও, ওকে। জি বুঝছেন? জি জি। এটাকে বলা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, এটা হচ্ছে আপনি যতগুলো মনে করেন যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি করতেছেন, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনাকে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনাকে প্রপার ডিসক্লোজার দিয়ে বুঝিয়ে দিতে হবে। এই জন্য দেখবেন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে নোটস টু দ্য অ্যাকাউন্ট থাকে, নোটস টু দ্য অ্যাকাউন্ট, হ্যাঁ। জি জি। নোটস থাকে, হ্যাঁ, নোটস গুলো থাকে, নোটস গুলো দিয়ে আপনার ওই ট্রানজেকশন গুলোকে ক্ল্যারিফাই করা হয়। ঠিক আছে। লিগাল লিগাল বা এই জাতীয় ফাইন্ডিংস। কি ডিসক্লোজারের মূল জি একটু ডিসক্লোজারের বাইন্ডিংস হচ্ছে আপনার ব্যাসেল থ্রিতে কিন্তু অন্যতম একটা আছে যে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। ঠিক আছে, যে আপনাকে মার্কেট ডিসক্লোজার দিতে হবে।
ওকে, ঠিক আছে। মানে আপনাকে কোনো জিনিস ছলচাতুরি করা যাবে না, আপনাকে প্রত্যেকটা জিনিসে ডিসক্লোজার দিতে হবে, মানে প্রপার ব্যাখ্যা দিয়ে আপনাকে ওই ক্লারিফাই করতে হবে ট্রানজেকশনের। গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, এটা কিন্তু পরীক্ষায় আসবে, নিশ্চিত আসবে, এটা আমি লিখে দিতে পারি, আপনাদের এই কোশ্চেনটা আসবে। এটা টিকা হিসাবে আসে ভাই? এটা হিসাবে দুই একটা থাকবে, কিন্তু বড় প্রশ্ন হিসাবে এটা থাকে, এই পুরোটা? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন। যে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল প্রায় দেখি। গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, এটা কি জিনিস? এটা হচ্ছে দেখেন, আমরা সবাই কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে। তো আমাদের এই যে ধরেন ব্যাংক, এমন কোনো আছে যে এই ব্যাংক আমার মানে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত, যে এই না, এত বছর পরে এটার অবসান ঘটবে, এরকম কি কিছু না, আছে? না, আছে বলেন? না। নাই, কিন্তু তার মানে বোঝাচ্ছে যে একটা প্রতিষ্ঠান কি অনির্দিষ্ট কাল পর্যন্ত সে কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে। সো এইটাকে বলা হয় গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। মানে আমার অনির্দিষ্টকাল পর্যন্ত আমার প্রতিষ্ঠান চলতে থাকবে, এইটা অনুমান করা হয় অ্যাকাউন্টিং এ। এবং হ্যাঁ, যে কোনো, এটার এক্সাম্পলটা যে দিছেন যে লং টার্ম অ্যাসেট লাইক বিল্ডিং এট এ হিস্টোরিক্যাল কস্ট ইনস্টেড অফ লিকুইডেশন ভ্যালু, হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাজিউমিং কি যে। যে ওই যে আমি বললাম যে আমার অ্যাসেট গুলো যে আমি অ্যাকুইজিশন করলাম, হ্যাঁ, এমন তো হ্যাঁ, না যে এই অ্যাসেট গুলো আমি 10 বছরের জন্য ব্যবহার করব তারপরে ফালাই দিব। আমি ধারণা করে রাখি যে এটা আমার কি হবে, যে এটা আমার কন্টিনিউ করতে থাকবে এটা, ঠিক আছে, এটা এটা থেকে আমি সার্ভিস পেতে থাকবো অনির্দিষ্টকাল পর্যন্ত, মানে যে অনগোয়িং অপারেশনস। অনগোয়িং অপারেশন, ঠিক আছে। বা আপনি এটা উদাহরণ এরকমও দিতে পারেন যে একটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় তখন মানে সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত হয়, চলতে থাকে, এটা কোনো নির্দিষ্ট কোনো ইয়ে থাকে না, অবসায়নের ডেট থাকে না, ঠিক আছে। সো এইটা মানে প্রতিষ্ঠান তার গোয়িং কনসার্ন প্রিন্সিপাল এটাই সাপোর্ট করে যে প্রতিষ্ঠানগুলো তার কি অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অনেক নির্দিষ্ট কাল পর্যন্ত চলে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় প্রজেক্ট বা প্রকল্প, তাই না? জি, জি, প্রজেক্ট বা প্রকল্পের একটা কিন্তু স্টার্টিং ডেট এবং একটা এন্ডিং ডেট থাকে। যেমন ধরেন জি। পদ্মা সেতু, এই যে এমআরটি, ঠিক আছে, তারপরে আপনার এই যে এশিয়ান হাইওয়ে, যেই থাকো এগুলো নিশ্চয় ডেডলাইন আছে না? হ্যাঁ, প্রজেক্ট তো ছোট, মানে একটা নির্দিষ্ট ডেডলাইনে শেষ হয়ে যায়। জি। তো কিন্তু এগুলো ছোট, সো এগুলো ধরেন প্রজেক্ট, বাট একটা কোম্পানি ইজ নট এ প্রজেক্ট। ওকে। এক্রুয়াল প্রিন্সিপাল অলরেডি বলা হয়েছে যে যদিও যদি কোনো ট্রানজাকশন ঘটে, ইফ এনি ট্রানজাকশন অকার্স, হ্যাঁ, আইদার ইট ইজ এক্সপেন্স অর রেভিনিউ, দ্যাট শুড বি রেকর্ডেড ফর দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম না ভাই, এটা কি? মানে রেভিনিউ এবং এক্সপেন্স, এক্রুয়াল প্রিন্সিপালে বলে যে আপনার রেভিনিউ হোক এক্সপেন্স হোক, ওইগুলো যেই সময়ে আপনার ইনকার করা হয়েছে ওইটাকে ওই সময় রেভিনিউ বা এক্সপেন্স হিসাবে আপনাকে রিকগনিশন করতে হবে। যদিও ও, টাকাটা যদি পরে পাওয়া যায়, তারপর আপনাকে মানে ওই যেই সময়ে এই ইয়েটা ঘটছে, ট্রানজেকশনটা ঘটছে, ওই সময় ট্রানজেকশনের আপনাকে রেভিনিউ বা এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। sorry। ক্লিয়ার? জি, জি। টাকা না পাইলেও আমাকে এখানে ওই পার্টিকুলার টাইমে আমাকে দেখাতে হবে, কিন্তু মানে কে এক্সপেন্স হলে এক্সপেন্স, রেভিনিউ হলে রেভিনিউ। জি, ওই সময় জানুয়ারিতে 2024-এর যদি কোনো ট্রানজেকশন হয়, হ্যাঁ। কিন্তু টাকা পাইছেন 2025-এ, আমাকে 2024-এ ওইটার 24। রেভিনিউ এক্সপেন্স হিসাবে আমাকে ধরতে হবে, ঠিক আছে। জি। কস্ট কস্ট। প্রিন্সিপাল, এটা আমরা তো বলছি এই যে এখানে, এই যে এটা ম্যাচিং প্রিন্সিপালের মধ্যেই থাকে এটা কস্ট প্রিন্সিপাল। মানে এটাও ঠিক এই যে অ্যাক্রুয়াল প্রিন্সিপালের মধ্যে কস্ট প্রিন্সিপাল হচ্ছে কি যে ও ও আচ্ছা, এই যে এটার মতো এই যে কি বলে হিস্টোরিক্যাল কস্ট, হ্যাঁ। কস্ট প্রিন্সিপাল হচ্ছে আপনি যেই মূল্যে যেটা অ্যাসেট, যদি ল্যান্ড বলেন অ্যাসেট বলেন, যেই মূল্যে আপনি অ্যাকোয়ার করেছেন ওই হিস্টোরিক্যাল মূল্যে আপনাকে এটা শো করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রিন্সিপাল। কনসিস্টেন্সি প্রিন্সিপাল,
আচ্ছা, কনসিস্টেন্সি প্রিন্সিপাল হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, হ্যাঁ, আমরা যেটা তৈরি করি, ধরেন আমি যদি আমার, আচ্ছা, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কয় মাসের জন্য হয়? ফাইন্যান্সিয়াল ইয়ার 12 মাস। 12 মাস, এক্স্যাক্টলি, মানে 1 বছরের জন্য করা হয় একটা ফাইন্যান্সিয়াল, ইয়ার। হ্যাঁ, অর্থ অর্থ বছর। অর্থ জুলাই বছর, টু জুন। হ্যাঁ, অর্থ বছর একটা জুলাই থেকে আপনি জুন করতে পারেন, মানে জুলাই থেকে জুন মানে হচ্ছে ধরেন আপনি দুই হাজার ফিসকাল ইয়ার চব্বিশের আর কি। চব্বিশের জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত, হ্যাঁ। অথবা আপনি করতে পারেন জানুয়ারি থেকে ডিসেম্বর। ডিসেম্বর, ঠিক আছে, যেভাবে করেন আপনি। তো বেশিরভাগ প্রতিষ্ঠানে এখন কি জানুয়ারি থেকে ডিসেম্বর, ব্যাংকগুলো সবই জানুয়ারি থেকে ডিসেম্বর করে, তাই না? জি জি। হ্যাঁ, অন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তারা জুন টু জুলাই টু জুন করে, অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে। জি ভাই, যে গ্রামীণ ফোন, হ্যাঁ, তারপরে প্যাড বিসি, এগুলো না জুলাই টু ওগুলো জুন। নন ব্যাংক প্রতিষ্ঠান যেগুলো, আদার দেন ব্যাংক, তারা দেখা যায় বেশিরভাগ জুন টু জুলাই ইয়েটা করে, হ্যাঁ, জুলাই জুলাই টু টু জুন, জুন। জি। তো এখানে বলছে আপনি যেটা ফলো করবেন, হ্যাঁ, ওইটাই আপনাকে বলছে আপনি যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা ফলো করেন সেটাকে কনসিস্টেন্ট রাখার জন্য, বারবার চেঞ্জ না করা। জুন টু জুলাই করতেছেন, এখানে পরের পরের বছরও আপনি জুন টু জুলাই করবেন। জানুয়ারি জানুয়ারি করতেছেন, জানুয়ারি টু ডিসেম্বর করতেছেন, পরের বছর আপনি জানুয়ারি টু ডিসেম্বরই করবেন। ওকে? হুম। তো এটাকে বলা কনসিস্টেন্সি প্রিন্সিপাল, মানে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি যদি কনসিস্টেন্ট না করেন, কি সমস্যাটা হবে? ভাই, সমস্যা তো অনেক আছে। কারণ আপনি যদি না করেন তাহলে আপনি তুলনা করবেন কিভাবে, আপনি আগের বছরের চাইতে ভালো করলেন না খারাপ করলেন? জুন, কম্পারিজন করা যাবে। হ্যাঁ, কম্পারিজন করতে হবে। জুলাই টু জুনের সাথে জানুয়ারি টু ডিসেম্বর কম্পারিজন করতে গেলে তো হবে এটা? মিসম্যাচ। না, হবে না, আপনার এখানে ডাটা আপনার এরর জাস্টিফাইড হবে আসবে। না। হ্যাঁ, এরর আসবে ডাটা আপনার। সো আমাকে কনসিস্টেন্সি প্রিন্সিপালটা আমার ফলো করতে হবে। কনজারভেটিজম প্রিন্সিপাল, এটাকে বলা রক্ষণশীলতার নীতি। এটা বলতেছে যে আপনার সম্ভাব্য ব্যয়কে আপনি ব্যয় হিসাবে গণ্য করেন, কিন্তু সম্ভাব্য আয়কে আপনি আয় হিসাবে গণ্য করবেন না। কেন? আমি কনজারভেটিভ, রক্ষণশীল থাকতে চাই। আমি সম্ভাব্য আয়কে আমি আগে আয় হিসাবে ধরলাম, পরে যদি না হলো তখন তো আমি ধরা খেয়ে বসে থাকবো। কিন্তু আমি সম্ভাব্য ক্ষতিকে যদি এখনই ক্ষতি হিসাবে আমি কনসিডার করি, তাহলে কি হবে? ক্ষতি যদি অ্যাকচুয়ালি ঘটে, আমি বেশি ইম্প্যাক্টেড হব না। ব্যাংকগুলো এই জন্য তো আপনার প্রভিশন রাখে, তাই না? জি জি। জেনারেল প্রভিশন রাখে না? নন হ্যাঁ পারফর্মিং লোনের উপরে তো একটা প্রভিশন রাখতে হয়। হ্যাঁ। কেন প্রভিশন রাখে? আস্তে আস্তে প্রভিশন রাখে, কারণ এগুলো তো ধরুন একটা সময় যদি অনেক খারাপ হয়ে যায়, তাহলে তো আমার 100% প্রভিশন হুট করে যদি আমি রাখতে যাই, তাহলে কিন্তু আমার ব্যালেন্স শিটের মধ্যে একটা বড় ধরনের একটা চাপ পড়বে। ঠিক ব্যাড আছে? লস। ব্যাড লস হয়ে গেলে তো এই জন্য ব্যাংকগুলো প্রভিশন রাখে যে আমি বাকিতে যেগুলো সেল করছি, আমি ধরে নিচ্ছি এখান থেকে 3-4-5% আমার ব্যাড ডেট হতে পারে। সো এই যে এইটাকে বলা হয় কনজারভেটিজম প্রিন্সিপাল, মানে সম্ভাব্য ক্ষতিকে ক্ষতি হিসাবে আপনি আগে থেকেই এটাকে লিপিবদ্ধ করে রাখবেন, কিন্তু সম্ভাব্য আয়কে আয় হিসাবে গণ্য করতে পারবেন না। যে আপনি মনে করতেছেন আমি আগামী মাসে আমার অনেক সেল হবে, তো সেই অনুযায়ী আপনি সেল বাড়ায় ধরতে পারবেন না। ঠিক আছে? জি। সো এটাকে বলা রক্ষণশীলতা নীতি। এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা যেটুকু বললাম? না ভাইয়া। বলেন, এই নীতিমালাগুলোতে কারো কোনো বোঝার আছে কিনা বলেন তো। না ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া রেভিনিউটা একটু বলেন না। কোনটা কোনটা? এটা, রেভিনিউটা। এটা জি 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 জি। রেভিনিউ পিছনে হচ্ছে আপনি যদি কোনো জিনিস সেল করেন, ধরেন জানুয়ারিতে সেল করছেন কিন্তু টাকা পাইছেন ফেব্রুয়ারিতে। এখন আপনি টাকা যদিও ফেব্রুয়ারিতে পাইছেন, কিন্তু ট্রানজেকশনটা ঘটছে কবে? জানুয়ারিতে। সো জানুয়ারিতেই আপনি জানুয়ারির প্রফিট হিসাবে ওইটাকে আপনার রিকগনিশন করতে হবে। মানে যেই ডেটে আপনার ট্রানজেকশন হবে, টাকা আপনি পরে পাইলেও আপনাকে ওই ডেটের আয় হিসাবে ওইটাকে দেখাইতে হবে, পরের ডেটে আয় হিসাবে আপনি দেখাতে হবে, বুঝছেন? জি।
আর কেউ কোনো সমস্যা কোনো যে না ভাইয়া। আসবে কিন্তু পরীক্ষায়। হাউ ডাজ ব্রড কোশ্চেন, অ্যাকাউন্ট? হ্যাঁ, ব্রড কোশ্চেন হিসেবে আসবে এটা। ব্রড আসতে পারে, 3-4টা শর্ট আসতে পারে। আসলে মাল্টিপল শর্ট কোশ্চেন হবে এখানে, হ্যাঁ, একটা আসে না। How does accounting help stakeholders evaluate a company's potential for growth and profitability? How accounting assists management in decision making? সো আমি যদি অ্যাকাউন্টিং এর গুরুত্ব না জানি তাহলে অ্যাকাউন্টিং কেন তৈরি করছি, মানে অ্যাকাউন্টিং কেন ফলো করছি, এটা তো আমি মানে বুঝতে পারবো না। সো অ্যাকাউন্টিং এর স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে যারা বিনিয়োগকারী আছে, ডিপোজিটর আছে, তারপরে সাপ্লায়ার আছে, লেন্ডার আছে। ঠিক আছে? তো বলছে যে অ্যাকাউন্টিং কিভাবে স্টেক হোল্ডারদেরকে হেল্প করে। হ্যাঁ, কোম্পানি গ্রোথ পটেনশিয়াল মানে কি করতে, ইভলিউশন করতে, যে এই কোম্পানি প্রফিটেবিলিটি এবং গ্রোথ ফিউচারে হবে কিনা, কিভাবে অ্যাকাউন্টিং আপনাকে হেল্প করে। এখন আমাকে হেল্প করছে কিভাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমি তৈরি করি, তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার কয়টা, 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, তাই না? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, তারপরে আছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আমি যখন এগুলো তৈরি করি, আমি কোম্পানির আয় কত, ব্যয় কত, দায় কত, হ্যাঁ, তারপরে কোম্পানির মূলধন কত, এটা আমরা মাল্টিপল ইয়ারের পাই, তাই না? 2010 বছরের ডাটা যদি আমি চাই, আমি বের করতে পারবো। আচ্ছা ভাই, এখানে ট্রায়াল ব্যালেন্স আসবে না প্রতি বছরের নাকি? ট্রায়াল ব্যালেন্স তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অংশ না। ও আচ্ছা। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে আপনি কোনো ডিসিশন মেকিং করতে পারবেন না, কারণ এখানে ট্রানজেকশন গুলো মানে ডেবিট ক্রেডিট আকারে দেওয়া থাকে, কিন্তু কোনো রেজাল্ট তো দেওয়া থাকে না, এখান থেকে আমাদের বের করতে হবে রেজাল্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আপনি রেজাল্টটা পাবেন। তাহলে ঠিক ভাই, আছে, তাহলে চারটা হলো না? ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ, ব্যালেন্স চারটা। শিট, ক্যাশ। চারটা তাহলে তো তাহলে এখানে তো তিনটা দিয়েছেন ভাইয়া, না, তিনটা ফাইন্যান্সিয়াল দেওয়া। স্টেটমেন্ট। হ্যাঁ, কোথায়? ওই যে, হ্যাঁ, এই যে এখানে তো যে সাচ এস ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এন্ড ব্যালেন্স শিট ক্যাশ। এন্ড ক্যাশ ফ্লো না, স্টেটমেন্ট, এখানে তো তিনটা দেওয়া। মানে এখানে তো উদাহরণ দেওয়া, এখানে তো উদাহরণ দেওয়া। ঠিক আছে, সো যখন হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, তখন আপনি মাল্টিপল ইয়ারের, এক ইয়ারের সাথে আরেক ইয়ারের তুলনা করতে পারবেন, যে গত বছরের চেয়ে এই ইয়ারে আমার কি বাড়ছে না কমছে, আমার গ্রোথ হয়েছে নাকি মানে আরো মানে ডিক্লাইন করছে। তো এইভাবে আমি একজন ইনভেস্টর যদি হই, বা আমি যদি একজন বড় লেন্ডার হই, তাহলে আমি বুঝতে পারবো যে ওই কাস্টমারটাকে আমি লোন দিব কি দিব না, কারণ ওর যদি গ্রোথ না হয়, তাহলে আমরা ওইখানে কি করবো না, ফাইন্যান্স করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার একটা পিকচার দেয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য ট্রেন্ড অ্যান্ড পারফরমেন্স। ওই যে আমি বললাম, ট্রেন্ড মানে কি, ট্রেন্ড মানে হচ্ছে ধরে দেখা যায় 2020, 2021, 2022, 2023, এবার 5 বছরে থাকলো। আপনার ট্রেন্ড মানে হচ্ছে ওভার দা ইয়ার এই কোম্পানির প্রফিট বা গ্রোথ কিরকম, সেটা আমি অ্যানালাইসিস করে দেখতে পারি। যে দেখেন না, আপনার ক্রিকেট যখন খেলে, তখন ওই যে রান রেট এরকম এরকম করে দেখায় না? হ্যাঁ, এরকম করে দেখায় না রান রেট, এরকম। ঠিক আছে, কোন জায়গায় উইকেট পড়লো, কোন জায়গায় আবার ই হইলো, এরকম জি দেখায় কিন্তু। জি ঠিক আছে, জি। তার মানে এই জায়গা কি রান রেটটা অনেক বাড়ছিল এখানে, ঠিক না? আবার এখানে ব্যাটসম্যান আউট হয়ে গেছে, বলার আসছে, আবার রান রেট কমে গেছে, ঠিক না? ওই ওভারে। জি। হ্যাঁ, ওই ওভার 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 দেখায়। তো এটা মানে কি, মানে আপনার যখন এই মাল্টিপল, এটাকে বলে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড মানে হচ্ছে মাল্টিপল ইয়ারের সাথে একটা তুলনা, মানে গত 10 বছর বা 5 বছরের সাথে একটা একটা লাইন টানা হয়। এই লাইন দেখে আপনি বুঝবেন যে মানে কোম্পানির পারফরমেন্সের ইয়েটা কি, ওভার দা ইয়ার এটা পারফরমেন্সটা কি। সেভাবে ট্রেন্ড দেখানো হয়, যে প্রফিট কত ছিল আগে, 2 কোটি, তারপর হচ্ছে 3 কোটি, 4 কোটি, 5 কোটি, পরে আবার কমে হয়েছে 1 কোটি। হ্যাঁ, এইভাবে দেখে আপনারা ই করতে পারবেন, যে ডিসিশন নিতে পারবেন যে কোম্পানির পরিস্থিতিটা কিরকম। সো
অ্যাকাউন্টিং হচ্ছে আমাদেরকে এই ডিসিশন নিতে সাহায্য করে কোনো কোম্পানির পারফরমেন্সের উপর ডিসিশন, হ্যাঁ। অ্যাসেসিং অপারেশনাল ইফিসিয়েন্সি, ওকে, আমরা বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইসিস করি, হ্যাঁ। যেমন ধরেন আমরা রেশিও অ্যানালাইসিসের মধ্যে থাকে আমার গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, হ্যাঁ, আমরা এগুলো সামনে পড়বো। হ্যাঁ, গ্রস প্রফিট মার্জিন বলা হয় আপনার সেলস এর উপরে আপনি কত পার্সেন্ট প্রফিট করেছেন, ঠিক আছে। তো সেলস এর উপরে কত পার্সেন্ট প্রফিট করছেন এইটা, এখানে থাকবে আপনার কস্ট, ঠিক আছে। এখানে এখানে ধরেন সেলস, এখানে ধরেন নেট ইনকাম। তো আমার এখানে 10% প্রফিট, ঠিক আছে। আগামী বছর আমার ধরেন 15% প্রফিট। তো এইভাবে কি আমি আমার অপারেশনাল ইফিসিয়েন্সিটা আমি জাজ করতে পারি যে আমার অপারেশন ইফিসিয়েন্ট হওয়ার কারণে আমার সেলস রেভিনিউ, সেলস প্রফিটটা বা মানে আমার নেট প্রফিটটা বাড়তেছে কিনা। সো আমরা কোনো একটা কোম্পানির অপারেশনাল পরিচালন দক্ষতাও আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা বের করতে পারি। ইভ্যালুয়েটিং লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি, কোম্পানি লিকুইড, লিকুইডিটি মানে হচ্ছে তার নগদ টাকার কি ফ্লো, ফ্লো থাকা মানে শর্ট টার্ম লাইবিলিটি পরিশোধ করার মতো যথেষ্ট তার কাছে শর্ট টার্ম মানে লিকুইড অ্যাসেট থাকা, ঠিক আছে। আমরা যেমন কারেন্ট রেশিও বের করি, হ্যাঁ, কারেন্ট রেশিও বের করি, তারপরে কুইক রেশিও বের করি, এগুলো সবই আমরা দেখবো। হ্যাঁ, তো এই রেশিও গুলোর মাধ্যমে আমরা দেখতে পারি যে কোম্পানির অ্যাসেটের এগেনস্টে কত টাকা লাইবিলিটি আছে। আমরা যদি দেখি তার 1 টাকার বিরুদ্ধে তার 2 টাকা লাইবিলিটি আছে, তার মানে কি এই কোম্পানিটা ইনসলভেন্ট। আমরা যদি দেখি এই কোম্পানির, হ্যাঁ, 1 টাকা লাইবিলিটির বিপক্ষে 2 টাকা অ্যাসেট আছে, তার মানে এটা খুব সলভেন্ট একটা কোম্পানি, মানে দায় পরিশোধের পরেও এটা টিকে থাকতে পারবে। স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ হেল্প করে আমাদের, মানে স্ট্র্যাটেজিশন আছে লং টার্ম ডিসিশন মেকিং এ আমাদের হেল্প করে। এনশিওরিং ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে। অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা চুরি জালিয়াতি এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। Why is accounting considered an integral part of business or language of a business? হ্যাঁ, কেন এটাকে ব্যবসার ব্যবসার ভাষা বলা হয়, অথবা কেন ব্যবসার একটা ইন্টিগ্রাল পার্ট বলা হয় অ্যাকাউন্টিং কে, কেন বলা হয় একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে অ্যাকাউন্টিং এর ভাষা বলা হয় কেন, মানে বিজনেসের ভাষা বলা হয় কেন? কারণ হচ্ছে আমি যদি কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করি যে ভাই, মানে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করি তোমার ব্যবসায় অ্যাসেট কত, লাইবিলিটি কত, দেনাদার কত, পাওনাদার কত, হ্যাঁ, স্টকে কিরকম মাল আছে, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি কিন্তু ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, হ্যাঁ, এগুলো আপনি শো করলে কিন্তু সে কিন্তু মানে আপনারা কিছু বলা লাগবে না, এ সে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো কিন্তু তার কাছে প্রকাশ করে দিবে সব, যে এই যে এই আছে, কিন্তু এই ভাষা বুঝতে হবে তো আপনার, তাই না? আপনি যদি এখানে ভাষা না বুঝেন তাহলে তো আপনি ওই ভাষা থেকে কোনো বেনিফিট নিতে পারবেন না। সো এই কারণে বলা হয় অ্যাকাউন্টিং কে ব্যবসায়ের ভাষা, কারণ ব্যবসায়ের সকল প্রকার অ্যাসেট বলেন, লাইবিলিটি বলেন, সিকিউরিটি বলেন, ক্যাশ বলেন, ইচ এন্ড এভরিথিং এই অ্যাকাউন্টিং এর সবকিছু দেওয়া থাকে, বলে দেওয়া থাকে। ইভেন নোটস আকারে ট্রানজেকশন গুলো ডিটেলসও দেওয়া থাকে, ঠিক আছে। হোয়াট আর অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি? আমরা সাধারণত বলি যে অ্যাকাউন্টিং একটা ইকুয়েশন আছে, হ্যাঁ। অ্যাকাউন্টিং এর ইকুয়েশন হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। মানে হচ্ছে একটা কোম্পানির অ্যাসেট, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এই দুইটার সমান হবে, মানে দুইটাই ব্যালেন্স করবে আর কি, হ্যাঁ, ব্যালেন্স করবে। একটা ব্যাংকের অ্যাসেট এবং লাইবিলিটি, সরি, একটা ব্যাংকের অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা একটা খুব ভালো মতো বুঝতে রাখবেন।
অ্যাসেট সমান সমান লাইবিলিটি আর ওনার্স ইকুইটি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ইকুয়েশন। ওকে, তাহলে অ্যাসেট কোনগুলো? অ্যাসেট কোনগুলো? অ্যাসেট হচ্ছে সেই সমস্ত বাস্তব সম্পদ, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে একটা অর্গানাইজেশন কি করে, রেভিনিউ জেনারেট করে। যেমন ধরেন একটা মেশিনারি, একটা মেশিন কি করে, রান করে করে কি তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে। অথবা একটা বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং, যেখানে কারখানা অবস্থিত, এই ল্যান্ড এন্ড বিল্ডিং এর যত ইনফ্রাস্ট্রাকচার আছে, এগুলো সবই কি রেভিনিউ জেনারেশনের জন্য কাজে লাগে। সো অ্যাসেট হচ্ছে, অ্যাসেট বলতে বোঝাচ্ছে আমার ফিউচার ইকোনমিক বেনিফিট আমার জেনারেট করবে, মানে আমার রেভিনিউ জেনারেট করবে। এই সমস্ত রিসোর্স গুলোকে আমার বলা হবে কি অ্যাসেট। যেমন আপনার ক্যাশ, ইনভেন্টরি, আমরা কত ধরনের অ্যাসেট পাই বলেন তো, বলেন তো, আমরা যদি অ্যাসেটের ইয়ে করি, কি কি অ্যাসেট আছে একটা অর্গানাইজেশনে? ক্যাশ টাকা নিজে একটা অ্যাসেট, তাই না? আর কি বলেন? ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাডভান্স এক্সপেন্স, বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং, হ্যাঁ, অ্যাডভান্স এক্সপেন্স, ল্যান্ড এন্ড বিল্ডিং। আর কি আছে বলেন? অ্যাডভান্স মেশিনারিজ। এক্সপেন্সেস, অ্যাডভান্স। অ্যাডভান্স এক্সপেন্সেস, তারপরে এগুলো আমরা অ্যাডভান্স। পরে আসি, এই অ্যাডভান্সেস পরে আসি, আমরা আগে বাস্তব অ্যাসেট যেগুলো সেগুলো দেখি আগে, হ্যাঁ। হ্যাঁ আপু, কি জানে বলছিলেন আপনি? অল মেশিনারিজ। ইনভেন্টরি, মেশিনারি, এক্স্যাক্টলি, মেশিনারি খুব ইম্পর্টেন্ট একটা ইয়া। স্টক। মেশিনারিজ, স্টক, ইনভেন্টরি। এক্স্যাক্টলি, এন্ডিং স্টক। স্টক মানে আমি স্টক বা ইনভেন্টরি, হ্যাঁ, স্টক পাবলিক ইনভেন্টরি। আপনারা কি বুঝেন মানে এই যেগুলোকে কি মানে আইটেম গুলো কি আসলে স্টক কি বলেন তো, ইনভেন্টরি বা স্টক? স্টক কি এটা তো অ্যাসেট, 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 বিজনেসের মজুদ অ্যাসেট। মাল। বিজনেস বলেন করছি তো? সেই প্রোডাক্ট, যে মজুদ প্রোডাক্ট মাল। নিয়ে আমরা বিজনেস করছি সেই প্রোডাক্টের যে পরিমাণ আমার কাছে মজুদ আছে সেটাকে হচ্ছে স্টক বলে। এক্স্যাক্টলি, মানে আমার কাছে যে পরিমাণ পণ্য মজুদ আছে মাল বিক্রি করার পরে, তাকে বলা হয় মজুদ পণ্য। সো মজুদ পণ্য একটা অ্যাসেট, ঠিক আছে। মেশিনারিজ কি এটা? ফিক্সড অ্যাসেট। এটাতে কি করে মেশিনারিজ দিয়ে? প্রোডাক্টটা ফিক্সড। উৎপাদনের জন্য যে মেশিনটা আমি ইউজ করছি হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে রাইট, আপনার asset হিসেবে কাজ প্রোডাক্ট করে। তৈরি করার জন্য, এক্স্যাক্টলি। অ্যাকাউন্টস রিসিভেবল কি? অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে মার্কেটে যে বাকিটা আমার আছে ওটা। বাকি, রাইট রাইট। আচ্ছা, আপনার সবাইকে বুঝতে পারতেছেন? আমি চাই আপনার সবাই বুঝেন, মানে কেউ কেউ না বুঝলে চুপচাপ থাকেন না, বুঝছেন। এখানে আমরা শুধু ব্যাংকিং ডিপ্লোমা পাস আমাদের আলটিমেট লক্ষ্য, কিন্তু আমি চাই আপনারা শিখে ব্যাংক ডিপ্লোমা পাস করেন। মানে এমন যাতে না হয় যে ব্যাংক ডিপ্লোমা পাস করছেন কিন্তু কিছু বলতে পারেন না, বোমা মারলে কিছু বের হয় না, ভাইয়া, এরকম না। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট যে সংজ্ঞা দিচ্ছেন, এটা কিভাবে আমাদেরকে ফিউচার ইকোনমিতে বেনিফিটস করে বা অ্যাসেট বা অ্যাসেট, আমাদের। অ্যাসেট হ্যাঁ, ফিউচার অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা কিভাবে করে? ওই যে আমি বললাম মেশিনারি, মেশিনারিতে আপনার পণ্য প্রস্তুত করবেন, মেশিন যদি বন্ধ হয়ে যায় করতে পারবেন পণ্য? না না, পারবো না। পারবো? না পারবো না। আপনার যদি ল্যান্ড এন্ড বিল্ডিং না থাকে, আপনি ওইখানে কি মানে মানে কোনো পণ্য প্রস্তুত করতে পারবেন রাস্তায় বা মাঠে? না, পারবো না। কারণ বিল্ডিং এ তো একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, আমার সেখানে বিভিন্ন সেট আপ লাগে, তাই না? জি। অ্যাকাউন্ট, ম্যাটেরিয়ালস হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়ালস হবে না, ম্যাটেরিয়ালস, বিল্ডিং এ ম্যাটেরিয়ালস। বিল্ডিং ম্যাটেরিয়ালস হতে পারে, হ্যাঁ, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বিল্ডিং ম্যাটেরিয়ালস হতে পারে। তারপরে আহ ফার্নিচার হতে পারে না? ফিক্সড অ্যাসেট এটা। হ্যাঁ, ফার্নিচার ফার্নিচার। হবে, ফার্নিচার হতে পারে না? হ্যাঁ হবে। হবে। ফার্নিচার। আর কি হতে পারে বলুন? এই অ্যাডভান্স এক্সপেন্স, এটা কি জিনিস? আপনি ধরেন দোকানের ভাড়া 2 মাসের অ্যাডভান্স দিয়ে রাখছেন, তাহলে এটা আপনার একটা অ্যাসেট, তাই না? দোকানের ভাড়া দোকানে 2 মাসের যে অ্যাডভান্স দিয়ে রাখছেন, হ্যাঁ, দোকান নেওয়ার আগে যে অ্যাডভান্স মানে যে অ্যাডভান্স। অগ্রিম টাকাটা দেওয়া হয় ওটা হ্যাঁ, অ্যাডভান্স। কারণ আপনি ফেরত চাইলে তো ও দিয়ে দিবে, তাই না? আপনি যদি কোন যা লাগবে আমার, ধর আপনি ফ্ল্যাটের এগেনস্টে যে অ্যাডভান্স দিয়েছেন, ফ্ল্যাট পার্চেজের এগেনস্টে, ওটা আপনার অ্যাসেট না?
কারণ আপনি এই ক্যাশ টাকাটা মাইনাস করেই তো এই জায়গায় দিচ্ছেন, তাই না? নাকি জি। কোত্থেকে আসছে এই অ্যাডভান্সের টাকাটা? ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্স এই দুটো থেকে আসছে না? নাকি ব্যাংক ব্যালেন্স থেকে কখন আসবে অ্যাডভান্সের টাকাটা? যদি চেকে পরিশোধ করেন বা ফান্ড ট্রান্সফার করেন, তাই না? নাকি জি ভাইয়া। তখন কি হয়? আমার এই ইয়ে থেকে মাইনাস হয়ে, ক্যাশ থেকে মাইনাস হয়ে এই অ্যাডভান্সের জায়গায় আসে আর কি, প্লাস হয়। তো অ্যাসেট বুঝতে কি আপনাদের কোনো প্রবলেম আছে বলেন, এখানে আছে কোনো? না ভাইয়া, প্রবলেম নেই। ভাইয়া গুডউইলও একটা অ্যাসেট, এখানে আপনি কাউন্ট হ্যাঁ, করবেন। গুডউইল, গুডউইল একটা অ্যাসেট। গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ইনট্যানজিবল অ্যাসেট। কিছু আছে ট্যানজিবল অ্যাসেট আর কিছু আছে ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল ইনট্যানজিবল বলতে কি বোঝায়? যেটা স্পর্শ করা যায় না ওইটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। রাইট। তো আমার পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো আছে, এগুলো আমার আছে, ঠিক আছে। পেটেন্ট, ট্রেডমার্ক, পেটেন্ট, হ্যাঁ, পেটেন্ট, তারপরে আছে ট্রেডমার্ক। পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো কিন্তু আমার অ্যাসেট, কারণ এগুলো অর্জন করতে গিয়ে আমার কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হয়েছে। আপনি যে এই গুডউইল অর্জন করছেন কি বিভিন্ন ধরনের ফিলান্থ্রপিক কাজ করে ভালো প্রোডাক্ট দিয়ে গুডউইল অর্জন করছেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে পেটেন্ট বা ট্রেডমার্ক, এগুলো একটা অ্যাসেট, বাট এগুলোকে বলা হয় ইনটেনজিবল অ্যাসেট। তবে ইনটেনজিবল অ্যাসেট এগুলো যতটা সম্ভব অ্যাকাউন্টিং থেকে এগুলোকে আস্তে আস্তে কমায় ফেলতে হয়, কারণ এগুলো তো আপনি ক্যাশ করতে পারবেন না, তাই না? যাক, আমরা ভাই এগুলো আরেকটা পরে। ভাই আরেকটা জিনিস আমরা অনেক সময় আগে জেনে আসছি, প্রাইমারি এক্সপেন্সেস, যে ওটাকে অনেক প্রাইমারি সময় আমরা এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স, রাইট, প্রাথমিক ব্যয়, প্রিলিমিনারি এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স, ঠিক আছে। তো প্রিলিমিনারি এক্সপেন্স এটাও একটা অ্যাসেট। কেন? কারণ প্রাথমিক ব্যয় যখন আপনি প্রতিষ্ঠানটা স্থাপন করেন, তখন এই কোম্পানিটা আপনার স্থাপন করতে গেলে অনেক ধরনের ব্যয় আছে। আপনার প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয়, মানে আপনি অপারেশন শুরু করেন নাই, কিন্তু আপনার এই যে প্রজেক্ট ডেভেলপ করতে যে খরচটা হয়েছে, এই টাকা কি আপনি আর উসিল করতে পারবেন? এটা তো ওয়ান টাইপ অফ সাঙ্ক কস্ট, ঠিক আছে। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সপেন্স মানে আমার এটা প্রাথমিক ব্যয়। প্রাথমিক ব্যয় এইটাও একটা ভুয়া সম্পত্তি, ঠিক আছে। মানে এটা আসলে একটা এক্সপেন্স করেছি আমি, বাট এটা আমি ক্যাপিটাল এক্সপেন্স হিসাবে আমি এটাকে কি করতেছি, অ্যাসেট পাশে রাখতেছি ক্যাপিটাল এক্সপেন্স হিসাবে। ভাই এটা সাঙ্ক কস্টটা কি একটু আরেকবার বলবেন, বুঝিনি। সাঙ্ক কস্ট মানে হচ্ছে যেই কস্টটা ইনকার করা হয়েছে, যেটাকে আর রিকভারি করা যাবে না, ভাই একটা ঠিক উদাহরণ আছে। হিসাবে। উদাহরণে যে বললাম যে প্রজেক্ট ডেভেলপমেন্ট কস্ট, ঠিক আছে। তারপরে ধরেন আপনি রেজিস্ট্রেশন কস্ট, অর্গানাইজেশনের আরজেসি রেজিস্ট্রেশন কস্ট আছে, ঠিক আছে। তারপরে কোম্পানি পরিচালনা করতে লাইসেন্সের ব্যাপার আছে, লাইসেন্স কস্ট, ঠিক আছে। বিভিন্ন ডকুমেন্টেশনের কস্ট আছে, লিগ্যাল ফি আছে, তাই না? একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে তো অনেকগুলা আপনার লিগ্যাল এবং বিভিন্ন আপনার সেট আপ কস্ট আছে, তাই না? ওগুলো হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স। ধরেন আমি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এগুলো করছি, এগুলো তো আমাকে রেভিনিউ দিচ্ছে, তাই না? মানে আমি প্রতি বছরই এগুলো থেকে রেভিনিউ পাচ্ছি, বাট প্রিলিমিনারি এক্সপেন্স যেটা হয়ে গেছে সেটা থেকে তো আর আমার আয় জেনারেট হবে না, বা সেটা আমি রিকভারি করতে পারবো না, কারণ ওইটার এগেনস্টে কোনো ধরনের প্রফিট জেনারেটিং অ্যাসেট তো আসে নাই, আসছে? না, হ্যাঁ, আমি মেশিনারিজ পারচেস করছি, টাকা চলে গেছে, বিনিময়ে মেশিনটা পাইছি, এই মেশিন আমাকে ইকোনমিক ভ্যালু দিবে ফিউচারে, তাই না? এটা তো সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, এই মেশিনটা সার্ভিস হ্যাঁ, দিচ্ছে না। মেশিনের সার্ভিস দিচ্ছে, বাট ওই যে রেজিস্ট্রেশন করছি, এটা তো আমার সার্ভিসের কিছু নাই বা রিকভারিও করা যাবে না, ঠিক আছে। সো অ্যাসেট, অনেক ধরনের অ্যাসেট এখানে আছে, আমরা মোটামুটি এখানে কয়েকটা আপনাদেরকে দেখালাম পরিচিতি করানোর জন্য, কারণ আমরা সামনে যে অঙ্ক করবো যাতে করে এই জিনিসগুলো আপনাদের কাছে নতুন করে আবির্ভূত না হয়।
সিমিলার ওয়েতে আমরা যদি বলি লাইবিলিটি, লাইবিলিটি গুলো কি কি একটা প্রতিষ্ঠানে? লাইবিলিটি, লাইবিলিটিস মানে কি বলেন তো? দায়, দায়বদ্ধতা। দায়, হোয়াট উই হ্যাভ টু এক্স্যাক্টলি। পে, হোয়াট উই হ্যাভ টু পে। হ্যাঁ, আমাদেরকে ফিউচারে যেটা পে করতে হবে, আমাদের অব্লিগেশন আর কি। ঠিক আছে। সো আমার লাইবিলিটির মধ্যে আছে অ্যাকাউন্ট কি? পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, ধরেন অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? আমার পাওনাদার। কাছে পাওনা দেয়। পাওনাদার আমার কাছে আচ্ছা টাকা ভাইয়া, পাবে যে। অ্যাসেটের মধ্যে কি অ্যাকাউন্ট রিসিভেবল হবে না? হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল তো আমরা দিয়ে দিছি, ওই যে 3 নাম্বারটা। তিনবার, জি জি। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে ব্যাংক লোন। লোন। ব্যাংক লোন, ঠিক আছে, যে কোনো ধরনের ব্যাংক লোন, এইটা। তারপর হচ্ছে এক্রুড এক্সপেন্স মানে কি? এক্রুড এক্সপেন্স মানে কি? এক্রুড এক্সপেন্স বাকি মানে খরচ, আপনার 2 মাসের ভাড়া বকে আছে, এটা আপনার একটা দায়। ও আপনার আচ্ছা। দোকান ভাড়া বকে আছে 2 মাসের। বা ব্রাঞ্চের ভাড়া বাকি আছে বা এই হ্যাঁ, ধরনের কিছু। আপনার ব্রাঞ্চের ভাড়া বাকি আছে, এইটা আপনার একটা দায়। ধরেন আপনি অ্যাডভান্স দিছেন না, এখন অ্যাডভান্স নিছেন। অ্যাডভান্স, আমরা এখানে বলছিলাম অ্যাডভান্স আমি দিয়েছি, আর এখানে অ্যাডভান্স আমি আমি যদি অ্যাডভান্স নেই, তখন এটা কি হবে? ও, এটা লাইবিলিটি। আর অ্যাডভান্স লাইবিলিটি। এক্সপেন্স হচ্ছে অ্যাসেট। অ্যাডভান্স এক্সপেন্স যেখানে আছে, অ্যাডভান্স রেভিনিউ হচ্ছে কি? মানে রিসিভেবল। আগেই আপনি ওই যে পণ্য প্রস্তুতের আগে সাপ্লায়ারকে কিছু অ্যাডভান্স টাকা দেয় না মানুষ? জি জি। তো ওই অ্যাডভান্সের টাকা রাখি, যে দিছে তার জন্য অ্যাসেট, কিন্তু যে নিছে তার জন্য আপনি। লাইবিলিটি। হ্যাঁ, আপনি তো আপনার বুকস অফ অ্যাকাউন্টে অ্যাসেট আকারে দেখা দিচ্ছেন, তো ও তো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করবে, তাই না? ও লাইবিলিটি ও হিসেবে দেখাবে। লাইব্রেরি হিসেবে দেখাবে। সো আপনি যদি ওই পক্ষে থাকেন, ওই পক্ষে লাইব্রেরি দেখাবেন। ঠিক আছে। আর আপনি যদি এই পক্ষে থাকেন, তাহলে আপনি অ্যাডভান্সটাকে অ্যাসেট হিসেবে দেখাবেন। সো এটা হচ্ছে আমাদের লাইবিলিটি। আরো অনেক ধরনের লাইবিলিটি আপনারা পাবেন এখানে। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, ব্যাংকের ক্ষেত্রে ডিপোজিট আসে এখানে। ঠিক আছে। ডিপোজিটও তো আমাদের জন্য লাইবিলিটি। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে এখানে ডিপোজিট আসবে, আর এখানে লোনস এন্ড অ্যাডভান্স আসবে। ঠিক আছে। লোনস এন্ড অ্যাডভান্স, হ্যাঁ। এই যে এই অ্যাসেটের জায়গায় এখানে লোনস এন্ড অ্যাডভান্স আসবে, আর এখানে আসবে ভাইয়া, মানি আর। লোনস এন্ড অ্যাডভান্সটা অ্যাসেট কেমনে একটু কারণ আপনি ক্লিয়ার তো এটা করেন। লোন লোন সেল দিছেন। করতেছে না, লোন আপনি সেল করতেছেন। আপনি লোন দিছেন না, লোন, ব্যাংক লোন দিছে না? তো ব্যাংক যদি লোন দেয় সেটা অ্যাসেট, ব্যাংক যদি লোন নেয় সেটা লাইবিলিটি। যে কারণে মানি অ্যাট কল এন্ড শর্ট নোটিস, ওইটা কি হয়? ওইটা দায়ের পাশেও থাকে, আবার অ্যাসেটের পাশেও থাকে। কেন বলেন তো? মানি মানে কল মানি। কল মানি, এটা কি ভাইয়া অ্যাসেটও লাইবিলিটিও দুইটাই নাকি? আমি জানি না এটা। আপনি যদি দেন আপনার অ্যাসেট, আপনি যদি নেন তাহলে ও লাইবিলিটি। আচ্ছা। আপনার হুম। আপনার নেওয়া লাগে না? এমন কোন ব্যাংক আছে যে না আমার লাগবে না? না না, এটা তো লাগে। নিজেও দেয়, আবার অনেক সময় নিজেও নেয় কিন্তু। জি জি। ঠিক আচ্ছা আছে। ভাইয়া, তাহলে কি আমি বলতে পারি এটা যে আমার যেটা আছে আর আমি মানুষের কাছে যেটা পাবো এটাই আমার অ্যাসেট? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। আমি মানুষের কাছে যেটা পাবো বা আমার যেটা আছে এটাই অ্যাসেট, আর আমার কাছে যে পাবে এটা হচ্ছে লাইবিলিটি। আমার কাছে যেটা আছে বা আমি যেটা দিব, ঠিক আছে, এটা হচ্ছে লাইবিলিটি। বলেন, আপনাদের অ্যাসেট লাইবিলিটি ধারণা কি হয়েছে আপনাদের? বলেন। কিছুটা। জি ভাই। কিছুটা? অঙ্ক করলে বোঝা যাবে ভাই। না, এই যেটুক হয়েছে এইটুক কি হয় নাই? এটুক হলে তো হ্যাঁ। অনেক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এইটুক আপনি কি মনে করছেন? তুমি। এইটুকুই অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার সিকিউরিটি মানে কি? ওনার সিকিউরিটি মানে হচ্ছে ব্যবসায়ের অ্যাসেটের উপরে মালিকের যে অংশ আছে। এই যে অ্যাসেট যেটা ফান্ডিং হয়েছে, এই পুরোটা ফান্ডিং হচ্ছে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি, এই দুইটা নিয়ে। তো আমার তো লাইবিলিটি বললাম, এই লাইবিলিটি আছে। ওনার সিকিউরিটিতে কি আছে? মালিকের ক্যাপিটাল। ঠিক আছে। একটা থাকে শেয়ার ক্যাপিটাল থাকতে পারে। ওকে। বা মালিকের যদি, মানে যদি লিমিটেড শেয়ার কোম্পানি। হোল্ডার হতে পারে ভাইয়া, শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার তো ব্যক্তি, ও আচ্ছা। ক্যাপিটাল। হ্যাঁ।
হ্যাঁ। ক্যাপিটাল, তারপর আছে রিটেইন আর্নিংস। রিটেন আর্নিংসটা কি? রিটেইনড আর্নিংস মানে হচ্ছে প্রফিটের যে অংশটা মালিক নিজে উইথড্র না করে ব্যবসায় রেখে দেয়। কেন রেখে দেয়? যাতে ফিউচারে এই টাকা থেকে সে মানে ব্যবসা এক্সটেন্ড করতে পারে, কারো সাথে ধার নিতে না হয়। পুরো ও টাকায় মানে, উঠে নিয়ে গেলে তো ব্যবসার গ্রোথ হবে না। ও মানে যে টাকাটা প্রফিট হলো সেটা উইথড্র না করলেই হলো, সেটাই রিটেন হ্যাঁ, আর্নিং। ধরেন 100 টাকা প্রফিট আছে, 50 টাকা উইথড্র করে নিয়েছেন, 50 টাকা ব্যবসায় রেখে দিচ্ছেন। তো এই হ্যাঁ, টাকাটা কি? রিটেইন আর্নিংস, মানে তাহলে এখানে ধরে পঞ্চাশ রাখো। টাকা কি রিটেন আর্নিং? রিটেইন আর্নিংস, হ্যাঁ রিটেইন আর্নিংস। 50 টাকা, আচ্ছা। ঠিক আছে। হুম। আর ক্যাপিটাল থেকে যদি কিছু আপনি উইথড্র করেন, সেটা ক্যাপিটাল থেকে মানে যদি কোনো উত্তোলন করেন, এটা ক্যাপিটাল থেকে বাদ যায়। উত্তোলন, বা এটাও কি ক্যাশ হতে পারে? উত্তোলন তো ক্যাশ টাকাই করে। আচ্ছা আচ্ছা। ব্যবসায় টাকা যদি ঢালে, এটা হবে ক্যাপিটাল। ব্যবসা থেকে টাকা উঠে নিলে সেটা হবে উত্তোলন, ও। মানে উইথড্র। ঠিক আছে। হুম। ব্যবসায় টাকা ঢাললে ক্যাপিটালের সাথে যোগ হবে, আর ব্যবসা থেকে টাকা যদি মালিক নিয়ে সংসার খরচ চালায়, সেটা হবে উত্তোলন। ঠিক তাহলে আছে। টাকা টাকা ঢাললে তো ওনার সিকিউরিটিও বাড়বে। হ্যাঁ, এই ক্যাপিটাল তো ওনার সিকিউরিটির অংশ, ওনার সিকিউরিটির অংশ হচ্ছে ক্যাপিটাল, রিটেন আর্নিংস, এগুলি। বুঝছেন? না, ওটা ওনার সিকিউরিটির অংশ কেন হবে? মানে ক্যাপিটাল যদি ওটা অ্যাসেটে চলে মাইনাস যাবে না? হচ্ছে, মাইনাস হচ্ছে, উইথড্র মাইনাস হচ্ছে, উইথড্র। ও, উইথড্র মাইনাস হচ্ছে। ক্যাপিটাল থেকে হ্যাঁ ক্যাপিটাল কমে যাবে, কারণ হ্যাঁ মালিক তো ক্যাপিটালে উইথড্র করবে, তাই না? হ্যাঁ। আপনি লাইবিলিটি তো আর উইথড্র করতে পারবেন না, লাইবিলিটি তো আরেকজনের। আপনি আপনার অংশটা উইথড্র করতে পারবেন। ও, সো এই হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, এখানে এইগুলোই বলা আছে। ভাইয়া ওনার ইকুইটির মধ্যে এইটা কি রেসিডুয়াল? রিটেইনড আর্নিংস। না না, এটা রেসিডুয়াল ইন্টারেস্ট, এটা মানে রেসিডুয়াল। প্রথম না? প্রথমে ওনার সিকিউরিটি রেসিডুয়াল ইন্টারেস্ট রেসিডুয়াল ইন দ্য ইন্টারেস্ট। অ্যাসেট আফটার ডিডাক্টিং লাইবিলিটিস। মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এটা বলতেছে যে এই যে আমাদের এখানে অ্যাসেট আছে না, জি। এই যে অ্যাসেট, হ্যাঁ, এই টোটাল অ্যাসেট থেকে যখন আপনি লাইবিলিটি গুলো বাদ দিবেন, লাইবিলিটি বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটাই হচ্ছে মালিকের অংশ। আচ্ছা। ও, অ্যাসেট অ্যাসেট, থেকে লাইবিলিটির অংশ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হবে হ্যাঁ, ওনার ধরুন সিকিউরিটি। 10,000 টাকা হচ্ছে অ্যাসেট টোটাল, হ্যাঁ হ্যাঁ। লাইবিলিটি আছে 7,000 টাকা। তাহলে আচ্ছা, 10,000 থেকে 7,000 বাদ দেন, এই 3,000 টাকা হচ্ছে মালিকের অংশ। এটা কি ওনার সিকিউরিটির ঘরে যাবে? এটা ওনার সিকিউরিটি। আরেকভাবে যদি বলতে চান যে ওনার সিকিউরিটি ইজ দ্য ওনার্স ক্লেম অন দ্য কোম্পানিজ অ্যাসেট। ঠিক ও, আছে। ওনার্স ক্লেম অন অন দ্য নেম দ্য অন কোম্পানি, দ্য, কোম্পানিজ অ্যাসেট ইজ কল্ড ওনার সিকিউরিটি। কনসিস্টিং ইনভেস্টমেন্ট মানে ইনটু ক্যাপিটাল এন্ড। মানে মালিক অ্যাসেটের মধ্যে মালিকের নিজের ক্লেম যতটুকু, সেটা হচ্ছে ওনার সিকিউরিটি। ঠিক আছে। রেসিডুয়াল মানে হচ্ছে বাদ দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে, টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি বাদ দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে, রেসিডুয়াল থাকে, সেটা হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। ক্লিয়ার? সো অলওয়েজ কি, অ্যাসেট সমান অ্যাসেট অলওয়েজ উইল বি ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ঠিক আছে। এখন অ্যাসেটের মধ্যে বিভিন্ন ভাগ আছে, ওকে। অ্যাসেটের মধ্যে বিভিন্ন ভাগ আছে। কারেন্ট অ্যাসেট আছে। হ্যাঁ, অ্যাসেটের মধ্যে দুইটা ভাগ। আমরা ওই যে অ্যাসেট গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এই যে আমরা যে অ্যাসেট দেখাইলাম, হ্যাঁ। এই অ্যাসেটের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস, আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। ফিক্সড। কারেন্ট অ্যাসেট কোনগুলো? যে সমস্ত অ্যাসেট গুলোকে খুব সহজে নগদ টাকায় পরিণত করা যায়। ঠিক আছে। এবং যেগুলো কি খুব চেঞ্জ হয়, মানে লিকুইড অ্যাসেট যেগুলো, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। যেই অ্যাসেট গুলোকে মানে সহজে ইজিলি নগদ লিকুইডেবল। টাকায়, হ্যাঁ ইজিলি আপনি এটাকে আপনি ক্যাশে কনভার্ট করতে পারেন। আর নন কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে যেগুলোকে ইজিলি ক্যাশে কনভার্ট করা যায় না। যেমন আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে? যেমন আপনি ধরেন এই ক্যাশ, হাইলি কারেন্ট অ্যাসেট। ঠিক আছে। হ্যাঁ তারপর আছে ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ। গোল্ড। ব্যাংক ব্যালেন্স,
না, ব্যাংকের তো আর গোল থাকবে না। ব্যাংক ব্যালেন্স, তারপর আছে এফডিআর। ইনভেন্টরি। ইনভেন্টরি এটা একটা কারেন্ট ইনভেন্টরিটা অ্যাসেট। কিভাবে ভাইয়া ইনভেন্টরি? ইনভেন্টরি আপনি তো বিক্রি করে আপনি অ্যাসেটের মানে ক্যাশে কনভার্ট করতে পারেন, তাই না? যে কোনো জি জি। টাইমে বিক্রি করতে পারেন। ভাই তাহলে হ্যাঁ, এফডিআর বা? ওইগুলো কারেন্ট অ্যাসেট। রিসিভেবল, রিসিভেবল এটা একটা। তবে শর্ট টার্ম এফডিআর যদি হয় 1 বছরের নিচে, সেগুলা হ্যাঁ হ্যাঁ। কারেন্ট অ্যাসেট। আর যে 5 বছরের জন্য রেখে দেন ডাবল মানি করে, ওগুলা কিন্তু ফিক্সড অ্যাসেটের বা লং টার্ম অ্যাসেটে চলে যাবে। হ্যাঁ, বাট এফডিআর সবগুলোই তো যেহেতু এনক্যাশেবল, আপনি হ্যাঁ। ওইটারে কারেন্ট অ্যাসেট হিসেবে ধরতে পারেন। ঠিক আছে, ওকে। ভাইয়া তারপর অ্যাকাউন্ট রিসিভেবলটা কিভাবে হয় কারেন্ট অ্যাসেট? দেনাদার তো যে আপনার, আপনি যাদের কাছে টাকা পাবেন, তারা তো আপনাকে সময় দিবে 20 দিন, 15 দিন, এরকম 6 মাস, 1 বছর এরকম দেয় না। আর দেনাদারকে যদি বলেন যে ভাই তুমি এখন আমার টাকা দাও, তোমাকে আমি 10% ইয়ে দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, ও কিন্তু টাকা দিয়ে দিবে। ঠিক আছে। ইনভেন্টরিটা একটু ক্লিয়ার করে দেন তো। ইনভেন্টরি হচ্ছে একটা পণ্য। এই পণ্য আপনি যে কোনো সময় কি বিক্রি করে আপনি এটাকে ক্যাশে রূপান্তর করতে পারেন। ঠিক আছে, ওই দিনে শর্ট টার্মের মধ্যে আপনি এটা সেল করতে পারেন। আচ্ছা ভাইয়া, আরেকটা এটা ওকে। কি বললেন যে 1 বছরের নিচে বা 5 বছরের উপরে, এই জিনিসটা কি বলবেন? ওইটা ওইটা হচ্ছে এফডিআর এর বেলায় আর কি। বাট এফডিআর, সব এফডিআরই আপনি ফিক্সড হিসাবে ধরতে পারেন। হ্যাঁ, মানে টেনিউর, টেনিউর যদি হ্যাঁ না। লোনের ক্ষেত্রে ধরেন, লোন যেগুলো আপনার 1 বছরের কম হবে, সেগুলো আপনার হ্যাঁ। কারেন্ট লাইবিলিটি, মানে আপনাকে দ্রুত শোধ দিতে হবে। কারেন্ট আচ্ছা, মানে কি? কারেন্ট মানে হচ্ছে দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারবো আমি। মানে এটা কি বিলো 1 ইয়ার? বিলো ওয়ানের মানে হচ্ছে আপনার উইদাউট ডিলে আমি এটাকে ক্যাশে রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট। আর 1 বছরের উপরে ওটা কি নন কারেন্টে চলে যাবে? নন কারেন্ট এটা নট অনলি বছর দিয়ে না, এটা এটা হচ্ছে আপনার ক্যাশে কনভার্টেবিলিটি আর কি। নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট কোনগুলো? যেগুলোকে সহজে আপনি ক্যাশে রূপান্তর করবেন, যেমন ল্যান্ড এন্ড বিল্ডিং। ল্যান্ড এন্ড হ্যাঁ। বিল্ডিং কি দ্রুত বিক্রি করতে পারবেন? আমি যদি না বলি 10-15 দিনের মধ্যে এটা ক্যাশে রূপান্তর করেন, পারবেন? না না। মেশিনারিজ, তারপর আছে ফার্নিচার, এগুলো ফিক্সড অ্যাসেট। ফার্নিচার, হ্যাঁ, ফার্নিচার। তারপরে আর কি আছে? কারেন্ট, কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে। সো ধরেন এই সচরাচর এগুলোই থাকে। সাপ্লাইস, আচ্ছা, সাপ্লাইসটা কি ভাই? সাপ্লাইস হচ্ছে আপনার ইয়া, সাপ্লাইস হচ্ছে আপনার মণিহারী সামগ্রী, কাগজ, কলম, পেন্সিল, স্কেল। ঠিক আছে, ও ছোট আচ্ছা ছোট আচ্ছা। যন্ত্রাংশ আর কি। আচ্ছা। টিস্যু পেপার, এই এই যে জেনারেল ইনফ্রাস্ট্রাকচার থেকে, কমন সার্ভিস ডিভিশন থেকে যেগুলো দেয় আমাদের ব্যবহারের জন্য। হ্যাঁ, স্টেশনারি আইটেম। স্টেশনারি আইটেম গুলো, এক্স্যাক্টলি স্টেশনারি আইটেম। ঠিক এগুলো কি আছে। সাপ্লাইসে যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, স্টেশনারি। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যে অ্যাসেট গুলোকে নগদ টাকায় সহজে রূপান্তর করা যায় না, এটার জন্য একটু সময় লাগে, সেগুলোকে বলা হয় নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট গুলোকে সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় এবং শর্ট টার্ম লাইবিলিটি পরিশোধ করা যায় অ্যাসেট দিয়ে। বুঝছেন? দোকান ভাড়া, স্যালারি, কর্মীদের স্যালারি, বেতন, হ্যাঁ, মজুরি, এগুলো শোধ দেওয়ার জন্য আপনি কি এগুলো ইউজ করবেন না এগুলো ইউজ করবেন? অবশ্যই আপনি কোনটা? দেখবেন যে আমার কারেন্ট অ্যাসেট কোনগুলো আছে। ঠিক আছে, এইগুলো। তারপর আছে কি লাইবিলিটি। সিমিলার ওয়েতে লাইবিলিটিকেও এই দুই ভাগে ভাগ করা হয়। লাইবিলিটিস, সরি, লাইবিলিটিসকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, নন কারেন্ট। নন কারেন্ট বা লং টার্ম লাইবিলিটি, আর হচ্ছে লং টার্ম লাইবিলিটি। এগুলি কি আবার অল্টারনেট নেম আছে, যেমন নন কারেন্টে যেমন ফিক্স অ্যাসেট বা এগুলো? না না, এটা ফিক্সড লাইবিলিটি বলতে তো কিছু নাই। ফিক্সড না না লাইবিলিটি না মানে মানে আজীবনের ইয়া। ঠিক আছে, আজীবন লাইবিলিটি, এই জনম বাকি ওগুলো তো নাই। বুঝছেন? তো কারেন্ট লাইবিলিটিস হচ্ছে কোনগুলো? যেমন আপনি অ্যাকাউন্টস পেয়েবেল, মানে দেনাদার। এই দেনাদারকে তো জনম বাকি রাখা যায় না, শোধ দিতে হবে দ্রুত। ঠিক আছে। অ্যাডভান্স রিসিপ্ট, অ্যাডভান্স ইনকাম,
অ্যাডভান্স ইনকাম, ইনকাম হওয়ার আগে টাকা আগে অ্যাডভান্স নিয়ে নিছেন, ঠিক আছে। তারপরে শর্ট টার্ম বরোইং, শর্ট টার্ম লোন, ওই যে 1 বছরের নিচে, ওডিসিসি, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা, হ্যাঁ, শর্ট টার্ম লোন। বা এসএমই লোন থাকে না শর্ট টার্ম, এই যে হ্যাঁ 6 মাসের জন্য, এর জন্য হ্যাঁ থাকে, এগুলো, হ্যাঁ। হ্যাঁ। আর লং টার্ম লাইবিলিটি যেগুলো আপনার 1 বছরের চেয়ে বেশি যেগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে লং টার্ম লাইবিলিটি, লং টার্ম লোন। লং টার্ম লোন সাধারণত 1 থেকে 5 বছরের মধ্যে বা তার চেয়ে বেশি। আচ্ছা, স্ট্রাকচার ফিনান্স যে একটা হয় যে। ওইটা আমাদের এইখানের বিষয় না, বুঝছেন। ও আচ্ছা। এটা লোনের, ইয়া, লোনের টাইপস, হ্যাঁ। লং টার্ম লাইবিলিটি, লং টার্ম, লং টার্ম লোন থাকে, ওকে। সো যেই লোনগুলো বা যেই লাইবিলিটি গুলো পরিশোধ করার জন্য আমি একটু সময় পাই, সেগুলো হচ্ছে আমার লং টার্ম লাইবিলিটি। আর যে লাইবিলিটি গুলো পরিশোধের জন্য আমি বেশি সময় পাবো না, খুবই শর্ট টার্মের মধ্যে আমাকে শোধ দিতে হবে, সেগুলোকে বলা হয় লং টার্ম লাইবিলিটি, মানে শর্ট টার্ম লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি। এই কারেন্ট লাইবিলিটি পরিশোধ করার জন্য আমার দেখতে হবে কারেন্ট অ্যাসেটস যথেষ্ট পরিমাণে আছে কিনা, কারণ এই শর্ট টার্ম এই 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 টাকাটা দিয়েই কিন্তু আমি এই লোনগুলো শোধ দিব, ঠিক আছে। আরেকটা এখানে আসবে যে কারেন্ট পোর্শন অফ, সরি, কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন। কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন মানে কি? কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন হচ্ছে, ধরেন আপনি 5 বছরের জন্য লোন নিছেন, এখন এই যে জানুয়ারিতে একটা কিস্তি পড়ে গেল, এটা কি লং টার্ম হবে? কারণ কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন মানে লং টার্ম লোনের যেই পোর্শনটা এই মাসে পড়ছে আর কি, হুম, এই বছরে যেটা পড়ছে। ধরেন 5 বছরের জন্য লোন নিছেন, হ্যাঁ 60টা কিস্তি, হ্যাঁ। তো এই 2025-এ 12টা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে, এইটা কিন্তু শর্ট টার্ম। ও বিষয়টা কি ধরতে পারছেন? মানে জি, হোম লোন যেমন। টেকনিক্যাল একটা বিষয় কিন্তু। পার্সোনাল লোন নিছেন 5 বছরের জন্য, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই 2025-এ তো 12টা দিতে হবে, জি, প্রতি মাসে একটা হ্যাঁ। ইনস্টলমেন্ট। তখন এটা এটা শর্ট টার্ম, এটা আপনার কারেন্ট কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাসেট লাইবিলিটির ভাগ। আর ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটির মধ্যে আমাদের তেমন কোনো ওরকম কোনো ভাগ নাই। ওই যে ক্যাপিটাল এবং রিটেন আর্নিংস, এই এই দুইটাই সচরাচর এক মালিকানা ব্যবসায় দেখা যায়, ঠিক আছে। এখন এখানে বলছে যে হোয়াট ডু ইউ রিপ্রেজেন্ট বোথ রিসোর্স অফ ফান্ড অ্যান্ড ইউজার্স অফ ফান্ড। ইউজার্স অফ ফান্ড মানে বলছে যে এই যে যে অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা, এ সমান সমান এল প্লাস ই, এটা ওনার্স অফ ফান্ড মানে সোর্সেস অফ ফান্ড এবং ইউজার্স অফ ফান্ডের পার্সপেক্টিভে বর্ণনা করতে হয়। কিভাবে বর্ণনা করব আমি? আমি বর্ণনা করব কিভাবে, যে দেখেন, আমি অনেকগুলো অ্যাসেটের কথা বলেছি, হ্যাঁ। আমার এই অ্যাসেট গুলো কি, এগুলো আমার ব্যবসা করার জন্য লাগবে, ল্যান্ড লাগবে, বিল্ডিং লাগবে, মেশিনারিজ লাগবে, ঠিক আছে। এগুলো সব মনে করেন 1,000, 2,000, 5,000, এরকম এরকম টাকা আমার লাগবে। আমার টোটাল লাগবে ধরেন এখানে 8,000 টাকা। এটা হচ্ছে আমার ইউজেস অফ ফান্ড, মানে আমার ফান্ড গুলো ইউজেস হবে অ্যাসেটে ব্যবসা করতে গেলে। এখন লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এইটা আমাকে সোর্সেস অফ ফান্ড হিসাবে দেখাবে যে আমি এই 8,000 টাকা কোন কোন সোর্স থেকে নিব। আমি যদি 8,000 টাকা লাইবিলিটিস থেকে যদি আমি নেই 5,000 টাকা, আর ওনার সিকিউরিটি মানে আমার নিজের ফান্ড থেকে যদি আমি ব্যবসায় 3,000 টাকা ঢালি, তার মানে অ্যাসেট এবং লাইবিলিটি দুইটাই সমান পার্ট। মানে তাহলে হইলো কি, আমার এই পোর্শনটা হচ্ছে আমার সোর্সেস অফ ফান্ড। ফান্ডের সোর্সটা কি? মানুষের কাছ থেকে লোন নিছি বা ব্যাংক থেকে লোন নিছি, আর বাকিটুকু হচ্ছে আমার ফান্ড থেকে দিয়েছি। এই পুরো 8,000 টাকা আমি এই অ্যাসেট গুলো পারচেস করতে আমি ব্যয় করেছি। তার মানে সোর্সেস অফ ফান্ড হচ্ছে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি, এবং ইউজেস অফ ফান্ড হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। তাহলে আপনি একটা গয়না কিনবেন, গয়নার দাম হচ্ছে 2 লাখ টাকা। এখন আপনার হাজবেন্ডের আছে 3 লাখ টাকা,
এটা হচ্ছে ওনার সিকিউরিটি। আর বাকি টাকা একটা পার্সোনাল লোন নিয়ে আপনি 5 লাখ টাকা পূরণ করে আপনি ওই গোল্ডটা কিনলেন। ঠিক আছে। সো আপনার ফান্ডটা ইউজ হয়েছে কোথায়? গোল্ডে দুই না? লাখ টাকা জি জি গোল্ডে ইউজ হয়েছে না? জি। এটা হচ্ছে আপনার অ্যাসেট। হ্যাঁ, এখন এই গোল্ডটা হচ্ছে আপনার ইউজেস অফ ফান্ড। তো আপনার সোর্স কি ফান্ডের? কোন খান থেকে এই 5 লাখ টাকা আনলেন? আনছেন 3 লাখ টাকা আপনার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে আসছেন। মানে আপনার হাজবেন্ডের 3 লাখ টাকা নিজস্ব ফান্ড, এটা হচ্ছে ওনার এটার সিকিউরিটি। ওটিটি, আর 2 লাখ টাকা হচ্ছে 2 লাখ টাকা ব্যাংকে লাইবিলিটি। থেকে লোন আছে, এটা হচ্ছে লাইবিলিটি। ক্লিয়ার? জি জি। একবারে মানে জীবনের থেকেই, লাইফ স্টাইল থেকেই উদাহরণটা দিয়ে দিলাম। অ্যাকাউন্টিং এর সাথে আপনি লাইফ স্টাইল না মিলাতে পারলে তার কাছে কঠিন লাগবে। ঠিক আছে। বাট সমস্যা কি বুঝছেন? সমস্যা হচ্ছে আমার লেকচার শুনতে সবার ভালো লাগে, কিন্তু বাসায় পড়তে মানুষের ভালো লাগে না। ওয়াজের মতো আর কি। ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। তো ট্রু বুঝছেন? ভাইয়া, হ্যাঁ, ট্রু। মানে ওয়াজ শুনলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু ভাষায় চলে আসার পরে আর নামাজ পড়তে মন চায় না। খুব ভালো এক্সাম্পল দিয়েছে। এক্স্যাক্টলি। ডিফারেন্সিয়েট বিটুইন বুক কিপিং এবং অ্যাকাউন্টিং। বুক কিপিং মানে হচ্ছে ট্রানজাকশন গুলোকে বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা, জার্নালে লিপিবদ্ধ করা, লেজারে লিপিবদ্ধ করা, এই সমস্ত জায়গায় লিপিবদ্ধ করা। আর অ্যাকাউন্টিং হচ্ছে কি পুরো প্রসেস, রেকর্ডিং, ক্লাসিফাইং, ঠিক আছে, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি, তারপর সেগুলো হচ্ছে কি করা, ডিটেলস বর্ণনা করা। এই পুরো অ্যাকাউন্টিং এর সাইকেলটাই হচ্ছে কি অ্যাকাউন্টিং আর কি, মানে ইউজেবল ডাটা প্রোভাইড করা, পুরোটাই হচ্ছে কি অ্যাকাউন্টিং এর কাজ। সো বুক কিপিং কি? বুক কিপিং ইজ এ পার্ট অফ অ্যাকাউন্টিং। মানে অ্যাকাউন্টিং এর শুধু রেকর্ড একটা করার পার্ট। কাজটাই হচ্ছে বুক কিপিং। বুঝছেন? হিসাব রক্ষণ, আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। বিশাল একটা জিনিস অ্যাকাউন্টিং, বাট বুক কিপিং খুবই ছোট একটা জিনিস। বুক কিপিং হচ্ছে অ্যাকাউন্টিং এর রেকর্ড, ট্রানজাকশন রেকর্ডের একটা পার্ট। আচ্ছা, কাজে এ চলে আসছে। আসলে আমি নিজে হাতে লিখিত, মানে অনেক সময় টাইপিং এ মিস্টেক হয়। ঠিক আছে, আপনাদের উপযোগী করে তৈরি করতে হয়। বুঝছেন? বইতে তো যে কঠিন আছে, দাঁত ভেঙে যাবে আপনাদের ওইভাবে করতে গেলে। ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টিং অ্যান্ড হাউ দে ডিফার। বিভিন্ন টাইপের অ্যাকাউন্টিং, এটা শর্ট নোট আসে ভিতর ভিতর থেকে। অ্যাকাউন্টিং, বিভিন্ন টাইপের অ্যাকাউন্টিং, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে একটা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি অ্যাকাউন্টিং? এটা 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 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে কাদের জন্য? এক্সটার্নাল ইউজারের জন্য। যেমন ওই যে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে, তাই না? হ্যাঁ। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে। মানে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো তৈরি করা হয়। এবং এই অ্যানুয়াল রিপোর্ট, এমন কেউ আছেন অ্যানুয়াল রিপোর্ট নাম শুনেন নাই? লজ্জা পায় না? যদি না জেনে থাকেন বলেন, আমি বলবো। না ভাইয়া, সবাই শুনছে। শুনেছি। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্ট কাদের জন্য করে? ইনভেস্টরদের জন্য, ক্রেডিটরদের জন্য, শেয়ার হোল্ডারদের জন্য, আর শেয়ার রেগুলেটর। রেগুলেটরের জন্য। অ্যানুয়াল রিপোর্টে আমরা দেখতে পাই কি কোম্পানির সব ডাটাই এখানে থাকে। ঠিক আছে। আর কি ফলো করা হয়? গ্যাপ এবং আইএফআরএস ফলো করা হয়। মানে ওই যে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যেটা সবাই এটা ফলো করে। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা আমরা যে বেসিক অ্যাকাউন্টিং যেটা করতেছি, হ্যাঁ, এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এগুলো তৈরি করা হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো তৈরি হয়। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কি? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে কি প্রতিষ্ঠানের ভিতরে ইউজ করার জন্য। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সটার্নাল পার্টি ইউজ করবে, হ্যাঁ, এক্সটার্নাল পার্টিরা ইউজ করবে। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে আমার নিজের কোম্পানি নিজে ইউজ করবে। যেমন আমি যদি প্রোডাকশন করি, হ্যাঁ, আমার কয়টা প্রোডাক্ট সেল করলে আমার ব্রেক ইভেনে আসবে, কয়টা প্রোডাক্ট সেল করলে আমার কত টাকা প্রফিট হবে, আমার খরচের নেচারটা কি, বেশিরভাগ খরচ কি আমার ফিক্স কস্ট নাকি ভেরিয়েবল কস্ট? ফিক্সড কস্ট মানে হচ্ছে যেটা আমাকে প্রফিট না হইলেও আমাকে বিয়ার করতে হবে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে আমি যত প্রোডাকশন বাড়াবো তার সাথে তাল মিলিয়ে ওই খরচটাও বাড়বে, যেটা পরিবর্তনশীল হয়। সো এই যে কস্ট রিলেটেড, হ্যাঁ, কস্ট রিলেটেড এবং রেভিনিউ রিলেটেড যত ইন্টারনাল যত পলিসি আছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় মানে ইন্টারনাল ডিসিশন মেকিং এর জন্য, সেটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং।
এটা কোম্পানি নিজে ইউজ করে। যেমন আমরা বাজেট তৈরি করি, তাই না? দেখেন ব্যাংকে প্রতি বছর বাজেট করে না? জি। এই বাজেট কি বাইরে ফ্ল্যাশ করে? না। করে না? করে? না। এটা কি ইন্টারনাল না? ইন্টারনাল ইউজের জন্য। কোম্পানির নিজের খরচ কত? এই যে আপনি ধরেন এক একটা প্রোডাক্ট পারচেস করতেছেন, ওই কোম্পানির এই প্রোডাক্টের খরচ কত এটা আপনি জানেন? মানে প্রতি বছরের শুরুতে তো একটা বাজেটও করা হয়। হ্যাঁ, বাজেট করা হয়। তো এই যে ধরেন এই যে বাজেট, এই এই জিনিসগুলো কিন্তু এই যে ম্যানেজারেল অ্যাকাউন্টিং করে থাকে। হ্যাঁ, এই আগামী বছরে এমপ্লয়ীদের স্যালারি কত দেওয়া হবে, ঠিক আছে, স্যালারি ইনক্রিমেন্ট করলে কি পরিমাণ খরচ বাড়বে, তাই না? এগুলো করে না? জি। প্রমোশন দিলে কি পরিমাণ খরচ বাড়বে, নতুন করে আরো 500 জন এক্সিকিউটিভ হলে গাড়ি দেওয়ার পরে কত খরচ বাড়বে। এগুলো হচ্ছে ইন্টারনাল ইউজের জন্য। কস্ট অ্যাকাউন্টিং, এরা হচ্ছে কস্ট কন্ট্রোলের জন্য, এই ম্যানেজারের অ্যাকাউন্টিং এরই মতো এটা। ঠিক আছে, এখানে খরচটাকে ম্যানেজ করার জন্য আর কি এটা করা হয়, বুঝছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, পার্থক্য কি ম্যানেজেরিয়ালের সাথে কস্ট অ্যাকাউন্টিং? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে আর কি কস্ট অ্যাকাউন্টিং ধরতে পারেন। এখানে ওই যে বললাম না যে প্রোডাকশন কস্ট টস্ট কিরকম হচ্ছে, এইটা তারা আর কি ইয়ে করে। হ্যাঁ, এটা তারা ইন্টারনালি মানে কস্ট শিট তৈরি করে, স্ট্যান্ডার্ড কস্টিং ইয়ে করে, মানে খরচ কিভাবে, মানে রেভিনিউ কিভাবে বাড়ানো যায়, খরচ কিভাবে কমানো যায়, বুঝছেন? জি। এটা আর আচ্ছা, যেটা বলছিলাম ম্যানেজারের অ্যাকাউন্টিংটা ম্যানেজমেন্টকে হেল্প করে, হ্যাঁ, ডিসিশন বুঝছেন? মেকিং। ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং হেল্প করে। আর কস্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে যারা প্রোডাকশন ম্যানেজার থাকে, হ্যাঁ। ঠিক আছে, তারা এটা ইয়ে করে, যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য প্রস্তুত করে, ও। যারা প্রডিউস মানে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, জি। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যারা, তাদের জন্য এই কস্ট অ্যাকাউন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। জি ভাই। তারপর। আইসিএমএবি করে না? আইসিএমএবি, আইসিএমএবি ডিগ্রি করে না মানুষ? জি জি। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাঁ অ্যাকাউন্টিং। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই যে এরাই করে ম্যানেজারের অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখবেন আপনি আইসিএমএবি যারা করে তারা বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কি থাকে, মানে চার্টার্ড ওই, অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে। তারপর আপনার ইয়ে যে এই এফসিএ। ইয়ে থাকে এফসিএম এ যারা, হ্যাঁ, তারা ইয়ে থাকে আপনার কি বলে এটাকে, যে কনসালটেন্সি, তাই না? কনসালটেন্সি জি ফার্মও থাকে তো। ট্যাক্স অ্যাকাউন্টিং, এটা আপনার যে ট্যাক্স অথরিটি যেটা ইউজ করে থাকে, অডিটরটা ইউজ করে না? অডিটররা, জি। অডিটরটা ইউজ করে। আরো আছে ফরেনসিক ফরেন্সিক। অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিং হচ্ছে কোনো চুরি জালিয়াতি হচ্ছে কিনা এইগুলো তারা ডিটেক্ট করার জন্য করে। ঠিক আছে, সাধারণত সাধারণত দেখেন আপনি যে বাংলাদেশ ব্যাংক থেকে আসে, তাই না? বাংলাদেশ ফরেন্সিক ব্যাংক থেকে, অ্যাকাউন্টিং তো ভাইয়া তাহলে এটা অডিট হয়ে গেল না? হ্যাঁ, ফরেন্সিক অ্যাকাউন্টিংটা অডিট হয়ে গেল না? অডিটররা ইউজ করে এটা। ঠিক আছে, অডিটররা ইউজ করে, এই সব অ্যাকাউন্টিং ইউজ করে সবাই, কিন্তু একটা ভাগ আছে। ঠিক আছে, ফরেনসিক অ্যাকাউন্টিং মেইনলি মানে 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 কোন ধরনের ইয়ে হয়েছে কিনা, মানে কোন ধরনের, ধরেন পিপলস লিজিং এ হ্যাঁ ফরেনসিক হ্যাঁ। অ্যাকাউন্টিং হয়, তাই না? হুম। পদ্মা যে। ব্যাংক, ফরেনসিক অ্যাকাউন্টিং হয়, অনেকগুলো ব্যাংকে মনে হয় ফরেনসিক অ্যাকাউন্টিং এর আন্ডারে আসছে, আসছে না? আপনি একটু গুগল করে দেখেন, অনেকগুলো ব্যাংকে ফরেনসিক অ্যাকাউন্টিং এর, ফরেনসিক অ্যাকাউন্টিং এর আওতায় আসছে কিন্তু। বা এই সরকারও মনে হয় আপনার এই যে ই করছে যে ফরেনসিক, ফরেনসিক ইয়ে করবে, অডিট করবে, ফরেনসিক অডিট। ঠিক আছে, বুঝছেন? জি। তো মানে 5টা ব্যাংকে সম্ভবত ফরেনসিক অ্যাকাউন্টিং এর আওতায় আসছিল। এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এস মনে আলম, হয় এস এগুলো। আলমের যে এসালামে, ব্যাংকগুলো। রাইট, এসালামের ব্যাংকগুলো, পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক, হ্যাঁ, এই ওই তো ব্যাংকগুলোতে, এস আলম। মানে এই ব্যাংকগুলোতে চুরি জালিয়াতি কতটুকু হয়েছে, এরাও অডিটররা ইউজ করে, বুঝছেন? হ্যাঁ, আর এই যে অডিট অ্যাকাউন্টিং যেটা, এরা ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি আপনি যেটা করছেন, এইখানে আপনি ঠিক মতো গ্যাপ, আইএফআরএস, এই পলিসি বা কনসেপ্ট গুলো আপনি ফলো করে করছেন কিনা এটা তারা দেখে, আর বুঝছেন? ট্যাক্স অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, ট্যাক্স অ্যাকাউন্টিং এইটা দেখে। এবং তাদের একটা কাজ হচ্ছে আপনি ট্যাক্স বের করার জন্য, হ্যাঁ, ট্যাক্স কত হয় ওইটা বের করার জন্য। আর ফরেনসিক অ্যাকাউন্টিংটা হচ্ছে আপনার ওই যে চুরি জালিয়াতি এগুলো
ইয়ে করার জন্য। তো এছাড়া আমার ব্যাংকগুলো বেশ কয়েকটা আপনার ফরেন্সিক অ্যাকাউন্ট মানে অডিটের মধ্যে আসছে এগুলো, হ্যাঁ। গভর্নমেন্ট মানি অ্যাকাউন্টিং, লন্ডারিং এর সাথে কানেক্টেড। মানি লন্ডারিং মানে চুরি জালিয়াতি তো বিভিন্ন ফর্মে হয়, মানি লন্ডারিং হতে পারে, তারপরে আপনার অ্যান্টি ভিতর থেকে আহ টেরোরিজম ফাইন্যান্স। হ্যাঁ, তারপরে আপনার ভিতরে মানে কোনো ধরনের নীতিমালা ফলো না করে লোন হতে পারে, ঠিক আছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, সরকার সরকার সরকারের যে আপনার এই সরকারি যে বাজেট গুলো হয়, হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে অডিটটা হয় বা অ্যাকাউন্টিংটা করা হয় রেভিনিউ এক্সপেন্সের জন্য, এই যে বাজেট করার সময় বিভিন্ন রিপোর্ট পেশ করে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার গভর্নমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আপনি ধারণা রেখেই কিন্তু লিখতে পারবেন। অ্যাকাউন্টিং এখন দেখেন, আমরা আগে হাতে হাতে করতাম, এখন আর হাতে করতে হয় না, এখন কিভাবে করে, এখন সব সফটওয়্যারে চলে আসছে না, জি। তাই না? এখন ব্যাংকগুলো কি একেবারে 31-এ আপনার 1 জুলাইতেই কিন্তু মানে এই ডিসেম্বরে 31 তারিখে কি দিয়ে দেয়, ফাইন্যান্সিয়াল স্টেট মানে ফাইন্যান্সিয়াল ইয়া তৈরি হয়ে যায় তাদের, জি। হ্যাঁ। তো এটা কেন হয়েছে, তারা কি খাতাপত্র নিয়ে বসে বসে না, এখন সব চলে আসছে কি, অনলাইন। অ্যাকাউন্টিং এখন পুরোটাই এখন মানে ইয়ে হয়ে গেছে, অটোমেটেড হয়ে গেছে, ঠিক আছে। এখন আর ওই যে বড় বিশাল খাতা নিয়ে বসতে হয় না, এখন সবই আপনার অটোমেটেড হয়ে গেছে। তো এই যে অটোমেশনের ফলে আমরা কি কি বেনিফিট পাচ্ছি, আমাদের ইফিসিয়েন্সি বাড়ছে, টাইমলি রিপোর্ট দিতে পারতেছি, তাই না? আগে কি হইতো, যখন টেকনোলজি ছিল না, ব্যাংকের ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিতে অনেক সময় লাগতো। এখন তো ব্যাংকগুলো রিয়েল টাইম দিয়ে দিচ্ছে, তাই না? রিয়েল টাইম দিয়ে দিচ্ছে না এখন। জি। ব্যাংক যদি চায় আজকে তার অ্যাসেট লাইবিলিটি এবং প্রফিটের কি অবস্থা তারা বের করতে পারে না, জি। 1 ক্লিকে বের করতে পারবে। সো টেকনোলজির ফলে আমাদের অ্যাকাউন্টিং এ কি ধরনের ইম্প্যাক্টটা পড়ছে আর কি, হ্যাঁ। What are the financial statement issued in accounting and what information do they communicate? অলরেডি এটা ডিসকাস করা আছে। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে যাবে কি অ্যাসেট লাইবিলিটি ওনার্স ইকুইটি। ইনকাম স্টেটমেন্টে কি যাবে, হ্যাঁ, এক পাশে যাবে রেভিনিউ আর এক পাশে যাবে এক্সপেন্স, ওকে। মানে এই এক পাশে যাবে এক্সপেন্স আর এক পাশে যাবে রেভিনিউ, মানে ব্যয় কত, ব্যয়গুলো এখানে ইনক্লুড হবে, আয়গুলো এখানে ইনক্লুড হবে, ঠিক আছে। তারপরে এই আয়ের থেকে এই ব্যয়গুলো বাদ দিলে যেটা আসবে সেটা হবে নেট প্রফিট অর লস, ঠিক আছে। আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে কি জানতে পারি, নেট প্রফিট কত, লস কত, এগুলো আমরা জানতে পারি, ঠিক আছে। আর ব্যালেন্স শিট থেকে আমরা জানতে পারি অ্যাসেট কি, লাইবিলিটি কি, ওনার ইকুইটি কি। এই জন্য আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনকে কি বলা হয় জানেন, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট ইকুয়েশন। ও। এটা একটু মনে রাখেন, পরীক্ষায় ঘুরে আসে কিন্তু কোশ্চেন, যে হোয়াই অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ কল ব্যালেন্স শিট ইকুয়েশন, কারণ হচ্ছে এই সবগুলো আইটেম হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম, তাই না? ও। ব্যালেন্স শিটে আছে মানে অ্যাসেট লাইবিলিটি ওনারশিপ এগুলো আছে, এটা আমরা সামনে অনেক দেখবো, হ্যাঁ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে নগদ কত পাইলাম, নগদ কত দিলাম, তিনটে অ্যাক্টিভিটিস এর ফলে এই নগদ টাকা আসা যাওয়া করে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তারপর আছে স্টেটমেন্ট চেঞ্জেস ইন ইকুইটি, কোম্পানির লাভ এবং লোকসানের ফলে ইকুইটিতে কি ধরনের চেঞ্জ হয়, এটা এই স্টেটমেন্ট অফ এখানে তুলে ধরা হয়। কিছু চ্যালেঞ্জ আছে অ্যাকাউন্টিং প্রফেশনালদের, চ্যালেঞ্জ হচ্ছে কি, হ্যাঁ, অ্যাকাউন্টিং প্রফেশনালদের কি কি চ্যালেঞ্জ আছে, যেমন টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এত বেশি মানে কি আইসিএমইবি হোল্ডার বা অ্যাকাউন্টিং হোল্ডারদের এখন আর দরকার পড়ে না, যেখানে 5 জন দরকার পড়তে একজনই এখন পারে, কারণ সবই টেকনোলজির মধ্যে চলে আসছে, তাই না? এখন হুম। তাদের জব স্কোপটা কমে গেছে। গ্লোবালাইজেশন, হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে এখন কি হচ্ছে যে এই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ অ্যাকাউন্ট হোল্ডারদের ফেস করতে হয়, বিভিন্ন ধরনের রেগুলেশন তারা দেয়, যেমন ধরে যে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, বিভিন্ন ট্যাক্স ম্যাক্স ইম্পোজ করছে, এগুলোর কারণে কি অ্যাকাউন্টিং প্রফেশনটা একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, মানে এই অতিরিক্ত শুল্ক এগুলো মানে
হঠাৎ করে এগুলোকে ইনকর্পোরেট করা আসলে একটা চ্যালেঞ্জিং। রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটর মানে বিভিন্ন ধরনের, মানে বাংলাদেশ ব্যাংক, তারপরে হচ্ছে আপনার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, বিভিন্ন টাইপের রিপোর্ট চায় তারা। এই রিপোর্ট গুলো টাইমলি প্রোভাইড করাটা, মানে এত এত রিপোর্ট টাইমলি প্রোভাইড করাটা চ্যালেঞ্জিং। ইথিক্স এন্ড ইন্টিগ্রিটি, এই যে আপনার এখন অ্যাকাউন্টিং এ অনেক ফাঁক ফোকর ইউজ করে ব্যাংকগুলো আয় কে মানে এনপিএল কে, ইরেগুলার লোনগুলোকে রেগুলার হিসাবে দেখায় প্রফিট দেখাচ্ছে। ঠিক আছে, এই অডিটের লোকজনই এই কাজগুলো করে। হ্যাঁ, তো আনএথিক্যাল কাজ করে তারা হচ্ছে যারা অর্গানাইজেশনের স্টেক হোল্ডার যেমন ইনভেস্টর ডিপোজিটর তাদের চোখকে ফাঁকি দিয়ে তারা উম, খারাপ অর্গানাইজেশনকে ভালো অর্গানাইজেশন হিসেবে শো করতেছে। খারাপ ভাই অডিটর। অডিটররাই তো করে এগুলো, অডিটররাই তো আপনি এগুলো চেকিং টেকিং করে, তারাই তো শয়তানি শিখিয়ে দেয়। ঠিক আছে, নাহলে এই যে যেই ব্যাংকগুলো হঠাৎ করে কলাপস করলো, এগুলো কি একদিনে হয়েছে? আগে ছিল না এই হ্যাঁ, আগে থেকেই তো সমস্যা ছিল, কিন্তু এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো প্রতি বছরে দিছে, তারপর এগুলো ধরা পড়ে নাই কেন? অডিট অডিট হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অডিট হওয়ার পরেই তো এগুলো ধরা পড়ছে। ঠিক আছে, সো এই যে এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। হোয়াট রোলস ডু ইথিক্স প্লে ইন একাউন্টিং প্র্যাকটিস, এগুলো হচ্ছে আপনার আনএথিক্যাল প্র্যাকটিসের কারণে অনেক কিছু হচ্ছে। তো আমার ইথিক্স কেন এখানে ইম্পর্টেন্ট, কারণ ইথিক্স যদি আপনার থাকে তাহলে আপনি অথেন্টিক এবং ট্রান্সপারেন্ট ডাটা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। ঠিক আছে, এই কারণে নৈতিকতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টিং এর লিমিটেশনটা কি? অ্যাকাউন্টিং এর লিমিটেশন হচ্ছে এখানে হিস্টোরিক্যাল ডাটা মানে হিস্টোরিক্যাল ডাটা কেন বলা হয়, কারণ অ্যাকাউন্টিং সবসময় কি অতীতের ডাটা নিয়ে তৈরি হয়, তাই না? জি। গত জি। বছর কি করছেন এগুলো নিয়ে তো এখন আপনি আয় ব্যয় বের করবেন, তাই না? জি। কিন্তু ভবিষ্যতে কি হবে এটা কিন্তু বের করা যায় না। যা আপনি খরচগুলো কি কস্ট প্রাইসে আপনি ওই যে অ্যাসেট গুলো কস্ট প্রাইসে আপনি লিখতেছেন, তাই না? এটা ধরেন মার্কেটে এখন অনেক বেশি দাম হয়ে গেল, আপনি কিন্তু কস্ট প্রাইসে আপনার লিপিবদ্ধ করা লাগতেছে। তারপরে হিস্টোরিক্যাল ডাটা নিয়ে ডিল করতে হয়, মানে 2025-এ আমি ডিসিশন নিচ্ছি লোন দিব 5 বছরের, এই লোন চলতে থাকবে 2026, 27, 28, 29, 30 সাল পর্যন্ত। এখন আমি যদি কোনো কোম্পানিকে লোন দিতে যাই, আমি হচ্ছে 2024, 23, 22, 21 এই ডাটার উপরে বেস করে আমাকে লোন দিতে হচ্ছে, তাই না? জি। তো এটা একটা লিমিটেশন না, ফিউচারে ও কি এভাবে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? অতীতের পারফরমেন্স ভবিষ্যতে যে বজায় থাকবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর লিমিটেশন। সাবজেক্টিভিটি, অনেক কিছুই কি মানে জাজমেন্ট এখানে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, যেমন অ্যাসেটের ভ্যালুয়েশন, ঠিক আছে, জাজমেন্ট নিয়ে এগুলো করা হয়। অ্যাসেটের দাম ইচ্ছা মতো বাড়ায় কমায় দেওয়া যায়, এগুলো ডিটেক্ট করারও কোনো সুযোগ নাই। এটা তারপরে বুঝলাম না, এটা কি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাসেট গুলোকে আপনার ভ্যালুয়েশন করায় বাড়ায় ধরে অনেক সময় বা কমিয়ে ধরে, বুঝছেন? ও যেমন আচ্ছা আচ্ছা। একটা ল্যান্ড এন্ড বিল্ডিং এর দাম আছে 3 কোটি টাকা, অ্যাসেট বেশি দেখানোর জন্য, জনগণের চোখকে ফাঁকি দেওয়ার জন্য সেখানে দেখাইলো ভ্যালুয়েশনে 5 কোটি টাকা। ঠিক আছে, তো এইটা একটা লিমিটেশন। ঠিক আছে, আবার অ্যাকাউন্টেন্টরা অনেক ক্ষেত্রে এমন কিছু টার্মস ইউজ করে বা এমন ভাবে তারা ট্রানজেকশন রেকর্ডিং করে যেটা সাধারণ পাবলিক বুঝতে পারে না, ইন্টারপ্রেট করতে পারে না। ঠিক আছে, মানে খারাপ জিনিসটাকে মানে একটু ভাষা ভাষা ডিসকাশন করে দেখায়। লেক অফ কোয়ান্টিটেটিভ ডাটা, অনেক ক্ষেত্রে দেখা যায় রেভিনিউ, প্রফিট এগুলো আপনার মানে এগুলো কোম্পানি ভালোই করতেছে, প্রফিট করতেছে, রেভিনিউ ভালো করতেছে, গ্রোথও ভালো হচ্ছে, কিন্তু এই কোম্পানির উপরে পাবলিক কতটুকু সন্তুষ্ট, এমপ্লয়িরা কতটুকু সন্তুষ্ট, এইটা কিন্তু অ্যাকাউন্টিং এ আসে না। আসে বলেন, কোন অ্যাকাউন্টিং এ দেখছেন বলছে ইয়েস এই কোম্পানির উপরে পাবলিকের সন্তুষ্টি আছে,
এমপ্লয়িরা ভালো বেতন পাচ্ছে, রেগুলার বেতন পাচ্ছে, প্রফিট মানে হচ্ছে, গ্রোথ হচ্ছে তাদের। অ্যাকাউন্টিং এগুলো সন্নিবেশিত করা হয়। হ্যাঁ, কোয়ালিটেটিভ ডাটাগুলো বলেন। না। শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ডাটাগুলো এখানে যায়। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে যেগুলো ডিজিট দিয়ে প্রকাশ করা যায়। লিমিটেড স্কোপ। তো অ্যাকাউন্টিংটা কি, মানে নন মনিটারি ফ্যাক্টর যেগুলা সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল আসপেক্ট, মানে পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকারক। হ্যাঁ, কোম্পানিটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকারক, কোম্পানিটা আপনার এই যে এনভায়রনমেন্টের জন্য, সোশ্যাল এনভায়রনমেন্ট সিএসআর কতটুকু করতেছে, এই জিনিসগুলো কিন্তু মানে এইখানে কিন্তু অ্যাকাউন্টিং এর কোনো ইউজিবিলিটি নাই। এই জন্য আমাদের আলাদা করে কি এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ডিউ ডিলিজেন্স করতে হয়, ঠিক আছে, ওইটা অ্যাকাউন্টিং এর বাইরে। অ্যাকাউন্টিং কিন্তু এই যে পরিবেশগত দূষণ, তারপরে আপনার এই যে চাইল্ড লেবার, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাকাউন্টিং এ আসে না। কাজে আপনি শুধু অ্যাকাউন্টিং এর উপর নির্ভর করেও আপনি ডিসিশন নিতে পারবেন না। কমপ্লায়েন্স ড্রাইভেন অ্যাকাউন্টিংটা কি আপনাকে ওই যে আইএফআরএস গ্যাপ এগুলোর মধ্যে আপনাকে মানে লিমিটেড করে রাখে, ঠিক আছে। যে কারণে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আপনি কোনো মানে কৌশলী পরিকল্পনা নেবেন, যে আমার পরিকল্পনাটা এমন হবে যাতে আমার স্ট্রেংথটা অন্য কোনো কম্পিটিটর জানতে না পারে, ঠিক আছে। কম্পিউটার যদি আপনার উইকনেস জেনে যায়, মানে অ্যাকাউন্টিং এর মধ্যে সব ডিসক্লোজার চলে আসে, তাহলে কম্পিউটাররা কিন্তু আপনার মানে দুর্বলতাগুলো জেনে যাবে। কিন্তু কমপ্লায়েন্স আপনাকে বলে দিচ্ছে তোমাকে এগুলা ডিসক্লোজ করতে হবে। যে কারণে এই কমপ্লায়েন্স ড্রাইভেন, মানে কমপ্লায়েন্স করতে গিয়ে দেখা যায় অনেক কনফিডেন্সিয়াল তথ্য লিক হয়ে যায়। ডিফারেন্ট টাইপস অফ ব্যবসা আছে, ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রসেসে, এবং তাদের এই পিএলসি আর হ্যাঁ এলএলসি। তাদের অ্যাকাউন্টিংও ডিফারেন্ট টাইপের হয়। কোম্পানি ভিন্ন হলে অ্যাকাউন্টিংটাও ডিফারেন্ট টাইপের হয়, বুঝছেন। যেমন প্রোপ্রাইটারশিপ কনসার্ন, এক মালিকানা ব্যবসা যেগুলো, পার্টনারশিপ ব্যবসা যেখানে একের অধিক ব্যক্তি থাকে, চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, লিমিটেড কোম্পানি এলএলসি যেগুলো মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো, ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি। সো এক এক জায়গায় কিন্তু অ্যাকাউন্টিং কিন্তু এক এক ভাবে ইউজ হবে। ওকে। সাধারণত এই যে লিমিটেড কোম্পানি যেগুলো, এইখানে আপনার গ্যাপ এবং আইএফআরএস ইউজ হয়, ঠিক আছে। মানে আপনাকে একেবারে কি করতে হবে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার গ্যাপ এবং আইএফআরএস ফলো করে করতে হবে। আর বাকি এই দুইটাই মানে গ্যাপ আইএফআরএস ফলো করার কোনো রেগুলেশন নাই এখানে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার কোনো রেগুলেশন নাই, আপনি যেভাবে খুশি সেভাবে করতে, ঠিক আছে। শর্ট নোট অ্যাকাউন্টিং সিস্টেমটাকে, অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে আমরা যেভাবে প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিংটা করি তার হচ্ছে পুরো একটা প্রসেস। কিভাবে লেনদেন আমরা রেকর্ড করি, ক্লাসিফাই করি, সামারি করি, এই পুরো প্রসেসটাকে বলা হয় অ্যাকাউন্টিং সিস্টেম। গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এন্ড প্রিন্সিপাল, যেটা ইউনাইটেড স্টেটে এটা ফলো করা হয়, ঠিক আছে। এটা ডেভেলপ করছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে। এটা রুলস বেসড সিস্টেম এবং ডিটেইল গাইডলাইন, এটা অলরেডি আমরা বলেছি। হিস্টোরিক্যাল কস্ট এবং কনজারভেটিভ প্রিন্সিপালের মাধ্যমে এটি হয়। আর আইএফআরএসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটা 140টা দেশে এটা ইউজ হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধু ইউনাইটেড স্টেটে ইউজ হয়। সিনোনিম গুলো পড়ে নিন, এখানে অ্যাসেট লাইবিলিটির কি কি সিনোনিম আছে। সো আমাদের চ্যাপ্টার এখানে শেষ। প্রায় 2.25 ঘন্টা হয়ে গেল আমাদের ক্লাসের। আচ্ছা ভাইয়া, এখানে যে সিনোনিম গুলি দিছে এইগুলি কি আমাদের কি মানে থিওরিটিক্যাল কোশ্চেনে আসবে নাকি এটা আমরা হচ্ছে ম্যাথ জানার করার? জন্য, ম্যাথ জানার জন্য, আচ্ছা, ম্যাথ ওকে। পড়ার জন্য, হ্যাঁ। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কে বলা হয় ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ প্রিন্সিপাল, ঠিক আছে। তারপরে যে টার্ন ওভার কে বলা হয় রেভিনিউ, মানে সেলস রেভিনিউ আর কি, হ্যাঁ, সেলস রেভিনিউ। ডেটর কে বলা হয় রিসিভেবল, হ্যাঁ, ডেটর্স
রিসিভেবল, ডেটর, কাস্টমার একই জিনিস। ক্রেডিটর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবেল, ক্রেডিটর্স পেয়েবেল, ক্রেডিটর, সাপ্লায়ার, স্টক, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট। ওকে, সো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাসটা শেষ। মোটামুটি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে আজকে মডিউল মডুলে শেষ করলেন, তো অ্যাকাউন্টিং এ মানে থিওরির জন্য আমাদের মডিউল কয়টা থাকবে টোটাল? মডিউল শোনেন, মডিউল এই মডিউল বিটা হচ্ছে অনেক বড়, বুঝছেন? তো আচ্ছা মডিউল এ থেকেই আপনাদের দেখা যায় একটা সেট, দুইটা সেট থাকতে পারে, একটা দুইটা সেট থাকে নিশ্চিত। ধরেন ভাই, আপনি এখানে কি 30 নাম্বার বছরের প্রশ্ন কমন আছে? থাকে। বিগত বছরের প্রশ্ন ওইখানে আমি অথবা অথবা দিয়ে দিছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো করলে হবে। না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে থিওরির জন্য আমাদের কয়টা মডিউল পড়াবেন, এটা জানতে আমরা চাচ্ছিলাম। তো মডিউল সবগুলো 7টাই পড়াবো, ঠিক আছে। যা আছে সবগুলোই পড়াবো। মডেল বি সি তো অনেক বড়, বি থিওরি সি তো ডি। থিওরি তো অঙ্কের সাথে সাথে থাকবে। একটা আর ছোট এমনি অঙ্ক। সেপারেট থিওরি থাকবে 3টা, একটা শর্ট নোট, দুইটা হচ্ছে থিওরি সেট। ঠিক আছে, তো আমরা আমাদের ইচ্ছা আছে আমরা সবগুলো মডিউলই পড়াবো। এর মধ্যে আপনার 2 নাম্বার মডিউলটা হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ। আর ভাইয়া, ওই মডিউলের অঙ্কগুলিও তো দিবেন না ভাইয়া মডিউলের? এই তো আমাদের নেক্সট 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 ডে থেকে আমাদের অঙ্ক শুরু হয়ে যাবে। কোন মডিউলটা পড়াবেন প্রিয়া? মডিউল বি। বি। তাহলে আমাদের মডিউল বি এর মধ্যে কি ম্যাথ থাকবে? হ্যাঁ, মডিউল বি দিয়ে, বি এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে জার্নাল এন্ট্রি। এখান থেকে একটা সেট থাকবে নিশ্চিত, 20 নাম্বার থিওরি সহ। জার্নাল এন্ট্রি থাকবে, ট্রায়াল ব্যালেন্স থাকবে, লেজার থাকবে। ঠিক আছে, আর থাকবে টেবুলেশন অ্যানালাইসিস, যেটাকে বলা হয় আপনার স্প্রেডশিট আর কি, ওইটা থাকবে, হ্যাঁ। আর ভাইয়া টি অ্যাকাউন্টটা কি? মডিউলটিতে একটু আপলোড করে দিন কাইন্ডলি। মডেল বি এখনো পুরোপুরি রেডি হয় নাই, আমি কিছু করে রাখছি, তো আশা করি ক্লাসের আগে হয়ে যাবে, হ্যাঁ। আর আচ্ছা নতুন ভাইয়া সাবজেক্ট তো বুঝছেন, আমি তো আর ধরেন ওরকম কপি পেস্ট করি না কারো কাছে, আপনাদের উপযোগী করে করি। আপনি আমার আমার শিট গুলো আপনি একটু দেখেন, যে এটা কিন্তু মানে একেবারেই অন্যরকম। ঠিক আছে, সো আমি অনেক ইয়ে করে মানে খুবই আপনার মানে আপনাদের উপযোগী অ্যানালাইসিস করে তৈরি করতে করতে হবে। হ্যাঁ, অ্যানালাইসিস করে আমি করি যে আপনাদের কোনটা করে কোনটা লাগবে। তো আচ্ছা, অঙ্কটাও আমাকে ওইভাবেই ইয়ে করতে হবে। সুমন ভাই, মানে ওই বিগত বছরের কি 5 বছরের কোশ্চেন কি দেখলেই হবে? ওটা তো পরে করবেন, আগে তো শিখবেন, তাই না? জি, জি, জি। আগে শিখে নেন, শেখার পরে আর কি ওগুলো সহজ করবো, হবে। ওগুলো আমরা তো বিগত 5 বছরেরটাই পড়াবো, হ্যাঁ, লাস্টে। আচ্ছা, আচ্ছা। সেটা ঠিক তো আছে, লাস্টে পড়াবেন, তো এখন যেগুলা করাবেন অঙ্কগুলো কি সহজ হবে? অঙ্ক সবই সহজ, অঙ্ক কোনো কঠিন না। জাস্ট আপনাদেরকে 100% মনোযোগী হতে হবে ক্লাসে। ঠিক আছে, এই দেখেন অ্যাকাউন্টের ক্লাস হচ্ছে 1 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। জি। ভাই, এই জন্য অ্যাকাউন্টিং এর ক্লাসটা আরেকটু আগে শুরু করলে ভালো হয় ভাইয়া। না, বেলা কম। 9টার আগে শুরু করাটা একটু ডিফিকাল্ট, নয়টায় বুঝছেন। ঠিক আছে ভাইয়া ভাইয়া, 9টা 10 10 15 শুরু করলে ভালো হয়, কারণ নামাজ শেষ হতে হতে হুম হুম। 9টা 10 বেজে যায়। নয়টায় ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। মোটামুটি আর আমাদের ভাইয়া আবার নেক্সট নেক্সট উইকেও কিন্তু আমরা বেসিক অ্যাকাউন্টিং রাখছি, কারণ আমরা নেক্সট এটা উইকে তো নাই ভাইয়া, আছে নেক্সট উইকে? থাকার কথা তো। পরিমাণ না, না, নাই তো ভাইয়া, আমি তো পেলাম না রুটিন। নাই, না। কি বলবো, শিওর আপনি? জি ভাইয়া, একটু একটু চেক করবো। রুটিনটা আবার কারেকশন করে দিন যদি কোনো কারেকশন থাকে। রুটিনে দেখি তো আছে কিনা নেক্সট উইকে। 8 তারিখে না, জি। আজকে তো হয়ে গেল। কই আছে তো, 15 তারিখে তো আছে। 15 তারিখে আছে ভাইয়া, মানে ও, আট 8 9। নয়তে নাই না, আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি। 8 9 ও, তো নাই। আচ্ছা 15 তারিখে আচ্ছা। আছে। আবার 15 দিনের গ্যাপ। 15 তারিখে, 8 তারিখে তো এটা শেষ হয়ে যাচ্ছে। 2 তারিখে একটা হয়েছিল না? জি, জি। এই এটা 2 তারিখে দ্বিতীয় ক্লাস। আজকেই, হ্যাঁ। না, না, এর আগে একটা ক্লাস হয়েছে।
ভাই আপনার তো 8 তারিখে ক্লাস আছে তো অ্যাকাউন্টিং। ভাই 8 তারিখে এটা হচ্ছে কোথায়? অ্যাকাউন্টিং এর সেকেন্ড ক্লাস। হ্যাঁ, 8 তারিখে ক্লাস আছে তো শুক্রবারে, ভাই দেখেন নাই? রুটিন 8 তারিখেও আছে, 15 তারিখেও আছে, প্রত্যেক সপ্তাহে আছে অ্যাকাউন্টিং ক্লাস। শুক্রবার থেকে রাত্রে হবে? হ্যাঁ সব রাতে, সব রাতে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখছেন, আট রাতে। তারিখও আছে, হ্যাঁ, ও 15 তারিখেও আছে। 11:30 দেওয়া, সরি এটা মিস করছি, না, ওটা সাড়ে তো এগারোটা সকাল, কিন্তু হ্যাঁ ওটা জেনারেলি দিয়ে রাখছি, কিন্তু আমরা নিব রাতে। হ্যাঁ, জি জি। ঠিক আছে। ও হ্যাঁ, 8 তারিখে আছে আর না 9 তারিখে নাই, শুধু 8 তারিখে, জি জি। এই এই অ্যাকাউন্টিং দিনের বেলা নিলে জীবনও বুঝতে পারবেন না, আর আমিও সময় দিতে না, পারবো না, রাতে বুঝছেন? ভালো। কারণ এই যে অনেক সময় লাগে অ্যাকাউন্টিং করতে। হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, আজকে যদি এটা শেষ না করতাম, তাহলে আপনার আরেকটা ক্লাস লাগতো। হ্যাঁ হ্যাঁ, এই শীট আপনার বাসায় পড়ে শেষ করে ফেলেন, ঠিক আছে? অনেক জি সহজ কিন্তু। জি। ভাইয়া আপনি আপনার ভিডিওটা আপলোড করে দিয়েন আর লিঙ্কটা দিয়ে দিয়েন গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আপলোড করা আছে, মানে ওইখানে আমরা তো লিঙ্ক একবারই দিছি, ওই হ্যাঁ এক ভাই লিঙ্কে ঢুকবেন বাবা, ঠিক আছে? বারবার তো আমি লিঙ্ক দিই লিঙ্কটা না। মিস করে ফেলছি ভাই, আমার কাছে নাই, এই জন্য লাস্ট টাইম রিকোয়েস্ট করলাম। লিঙ্ক মিস করছেন, সাজ্জাদ ভাইয়ের ফোন দিন, কারণ আপনার যদি লিঙ্ক মিস হয় তাহলে হ্যাঁ, আপনার অনেক মিস হবে। আপনি সাজ্জাদ ভাইয়ের বলে আপনার মেইলটা আপনি ইয়ে করে নিন, মেইলটা গ্রুপের মধ্যে ঢুকে নেন, কারণ এই তো ও আমি তো কোনো আহ, মেইল পাই না তো ভাইয়া। আপনি দ্রুত সাজ্জাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, নাহলে কোনো কিছুই পাবেন না, আরো অনেক কিছু দেয়া হবে। ঠিক আছে, দেখবেন যে সবাই ও পাচ্ছে, আপনি পাচ্ছেন। ভাই তাহলে কি সাজ্জাদ ভাইকে ফোন করবো না? ইমেল অ্যাড্রেস তো ওনাকে দিছি। আবার নক দিন যে আমার এখানে কোনো মেল টেল আসে না, আপনি অফিসের মেল দিন না, ব্যক্তিগত মেল দিন। না 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 ভাই, ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের কথাই বলতেছি। ওনাকে ফোন দিন যে আমি কোনো মেল, আপনার মেল, আপনার জিমেইল ফুল কিনা এটাও দেখে নিন, ফুল না না হইলে না, কিন্তু আমার কোনো জিমেল না। ঠিকই তো আছে ভাই। একদিন ফোন দিয়েছিলাম, বলে যে ওই সাবজেক্ট দুটো আপনার কথা বললো, যে আপনি নিচ্ছেন, আপনি দেখবেন। পরে আর আর ওনার সাথে আমার কথা হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তাহলে দেখবেন, হ্যাঁ। ভাই তাহলে কি আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপে আমার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব? না, মানে আমি বলছি সাজ্জাদ ভাই মেইল গুলোকে গ্রুপিং করে, ওই কাজটা আমি করি না, এটা উনি করে। ও আচ্ছা আচ্ছা, এটা আমাকে এমনি আপনি বলেছিল বললেন যে ওটা। জি না, আমি বলেন। যে দিব, গ্রুপে না আসলে তো আমি দিতে পারবো না। হ্যাঁ, আপনি আপা, অন্তত আমি দিয়ে দেই গ্রুপে, আপনি বলে দিয়েন ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে দিয়ে দেন যে আমার মেইলটা হয়তো গ্রুপ মেইলে মিস গেছে, এটা একটু ইনক্লুড করে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, ওই পার্টিকুলার যে সাবজেক্ট গুলো নিয়েছি ওই দুইটা হ্যাঁ সাবজেক্টের জন্য হ্যাঁ, ওই সাবজেক্টগুলোতে গ্রুপ মেইলে আমার মেইলটা হয়তো অ্যাড করার জন্য। অ্যাড করা হয় নাই, ওইটা অ্যাড করে দিয়ে ভালো, আমি কোনো মেইল পাই না, ঠিক আছে? আচ্ছা, এটা কি সাজ্জাদ ভাইকে হোয়াটসঅ্যাপে দিব সাদা না? ভাইকে হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক, সালাম। ও সালাম।